বিয়ে পড়ানোর আগ মুহূর্তে আশেপাশের লোকজনের কানাঘুষা রূপকের কানে তরঙ্গিত হতে থাকলো। মেয়ের 16 বছর, এখনো 18 হয়নি। পুলিশ হয়ে একটা অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করে নিচ্ছে। এখন তাদের বেলায় আর আইন প্রযোজ্য নয়। কয়েকজনের পিসপিসানি শুনে রূপক কাজীকে বিয়ে পড়ানো বন্ধ করতে বলে সরাসরি মেয়ের বাবাকে প্রশ্ন করে ওঠে, আপনার মেয়ের বয়স কত? রাজীব সাহেব থতমত খেয়ে বললেন, কেন বাবা, প্রীতির বয়স 18 বছর। যারা এতক্ষণ পিস করে কথা বলছিল তারা এবার কণ্ঠ জোর দিয়ে বলে, নিবন্ধনে বয়স বাড়িয়ে দিলেই আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে না। রূপক কোনো কথায় কান না দিয়ে প্রীতির দিকে প্রশ্ন ছড়ে দিল, তোমার বয়স কত? প্রীতি মাথা নিচু করে প্যাল করে রূপকের দিকে তাকিয়ে রইল। রূপক ধমকে উঠে বলল, সত্যি করে বলো, তোমার বয়স কত? প্রীতি চমকে উঠে ভীত সমস্ত হয়ে উত্তর দিল, 16 বছর না 18 বছর। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রেগে যাওয়ার। রূপক দাঁড়িয়ে গিয়ে প্রীতির ভাবকে উদ্দেশ্য করে কণ্ঠ খুব মিশিয়ে বলে, বাল্য বিবাহের অপরাধ আপনাদের সাথে কি কি হতে পারে তার ধারণা নিশ্চয়ই আছে। শুধু বাইরের লোকেদের কথায় কান দিচ্ছ কেন? রূপক সরু চোখে তাকিয়ে বলল, আপনারা যে বয়স বাড়াননি তার কি গ্যারান্টি আছে? রাজীব শেখ বললেন, প্রীতিকে দেখে তোমার কি মনে হয় ওর বয়স 16 বছর নাকি 18 বছর? সেটা তোমার বিবেককে প্রশ্ন করো। আগেই তোমরা প্রীতিকে দেখে গিয়েছো, তখন মনে হয়নি ওর বয়স 16? তাহলে এখন মনে হচ্ছে কেন? প্রীতির ভাই ফারুক ফোড়ন কেটে বলল, তাছাড়া তুমি একজন পুলিশ অফিসার জেনে আমরা নিশ্চয়ই আমাদের এত বড় বিপদ ডেকে আনবো না। আমার বোন প্রাপ্তবয়স্ক হয়েছে 1 মাস আগে। এতক্ষণ যারা বলাবলি করছিল রূপক তাদের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকালো। মহিলাগুলো আর ওই জায়গায় দাঁড়ালেন না। যাওয়ার আগে ভুলে গেলেন এখন সত্য বিশ্বাস করছে না, একই সত্যি 2 দিন পর ঠিকই বিশ্বাস করবেন। রূপকের বাবা কাজী সাহেবকে বিয়ে পড়ানোর কথা বলেন। রূপক চুপচাপ বসে পড়ে। সব ঝামেলা চুকিয়ে 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় রূপক আর প্রীতি। বিদায় বেলা প্রীতি বাবা মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। ফারুক এসে মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে তো। প্রীতির জালো কণ্ঠে বলল, সাজ নষ্ট হলো হোক, যাব না আমি। রাজীব শেখ চোখের পানি মুছে প্রীতির হাত তুলে দিলেন রূপকের হাতে। রূপকের বাবা রাজীব শেখকে আশ্বস্ত করে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন বিহাই সাহেব, আপনার মেয়ে সুখে থাকবে। আমার পুত্রবধূ নয়, মেয়ে হয়ে যাচ্ছে আমার বাড়িতে। প্রীতিকে গাড়িতে উঠিয়ে পাশের দরজা খুলে রূপক ওর পাশে বসে পড়ে। ড্রাইভার গাড়ি ছেড়ে দিলে প্রীতি ফুপিয়ে কাঁদছে। রূপকের মনে এখনো কেন জানি সন্দেহের ডানা বেঁধে আছে। প্রীতির দিকে মুখ করে শান্ত গলায় প্রীতিকে বলল, এদিকে তাকাও। প্রীতি নিচের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। রূপকর 2 বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে কড়া গলায় প্রশ্ন করে, সত্যি করে বলো তো, তোমার বয়স কত? প্রীতি কান্না নিয়ে ভাঙা বলে, আমি তো বলেছি আমার বয়স 18 বছর। রূপক চোখ গরম করে বলল, আমি পুলিশ, সেটা জানো? প্রীতি হাসো চোখ মাথা নেড়ে ওঠে। রূপক আবারও বলল, আমার সাথে মিথ্যা বললে কি তো গুলি করে খুলি উড়িয়ে দেব, নয়তো এই জানালা দেখছো না, চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। প্রীতি ফেল করে কেঁদে ওঠে, বলল, আমার বয়স 16 বছর। রূপক চমকে ওঠে, এত বড় ধোঁকা দিল একজন পুলিশ অফিসারকে। রাগে চোখ মুখ লাল করে চেয়ে রইল প্রীতির দিকে। প্রীতি ভয়ে বলল, আমি ইচ্ছে করে বলিনি, আমার 18 বছর। বাবার ভাইয়া বলতে বলল। বয়সের তুলনায় বাড়তি আর স্বাস্থ্য ভালো হওয়ার দরুন প্রীতিকে দেখে বোঝা মুশকিল ওর বয়স 16 নাকি 18। রূপক প্রীতিকে শাসিয়ে বলল, এখন তুমি যে মিথ্যে বলেছো এর পরিমাণ কি হবে জানো? আমাকে আমার চাকরি হারাতে হবে, সাথে জেল জরিমানা দুটোই হবে। তোমার বাবা ভাইও পার পাবে না, এদেরকে তো আরো আগে শাস্তি দেওয়া হবে। প্রীতি ভীতু হয়ে থেমে বলল, কিন্তু আমি তো বলবো না আমার বয়স 16 বছর, কেউ জিজ্ঞেস করলে বলবো 18 বছর। রূপক 2 হাতে নিজের পিছনে চুল খামচে ধরে বিড়বিড় করে বলল, একটু ভয় দেখালেই যে তুমি ভুলে দিবে সেটা কিছু মুহূর্ত আগেই প্রমাণ হয়ে গেছে। এখন শুধু কালকের দিনের অপেক্ষা, তোমার বাবা ভাইয়ের ব্যবস্থাও আমি করে ছাড়বো। হাজারা বেগম পুত্রবধূ ঘরে তোলার জন্য অপেক্ষা করে আছেন। বাইরে গাড়ির আওয়াজ হতেই বাচ্চারা বউ এসেছে বলে বাইরে ছুটে যায়। গাড়ি থেকে বউকে কেউ একজন কোলে করে নিয়ে যেতে হয়। গাড়ির দরজা খুলে রূপকের বন্ধু প্রীতিকে কোলে তুলে নিতে যাবে। রূপকের বাবা বাধা দিয়ে বলল, বিয়ের দিন নিজের বউকে কোলে নিও। রূপক, তুই বউমাকে ঘরে নিয়ে যা। বাবার কথা মতো রূপক প্রীতিকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। নিচে অনেক
নিয়মনীতি পালন করার পর প্রীতিকে সোফায় বসানো হয়। রূপক প্রীতিকে নামিয়ে দিয়ে বাইরে চলে যায়। সব নিয়মকানুন শেষ হতে হাজেরা বেগম একটা মেয়েকে ডেকে বললেন নতুন বউকে আপাতত একটা রুমে নিয়ে গিয়ে বসাতে। দুইটা মেয়ে এসে প্রীতিকে নিয়ে যাওয়া ধরতে একজন ফোড়ন কেটে বলল, কি গো রূপকের প্রথম বউ, স্বামীকে কিভাবে দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিলে? আর তুমি বউ, তুমি কিভাবে সতীনের সংসার করতে চলে এলে? রুবি কিছু বলার আগে হাজেরা বেগম সেখানে উপস্থিত হয়ে রুবিকে চোখের ইশারা করে বললেন তাড়াতাড়ি প্রীতিকে নিয়ে যেতে। প্রীতিকে নিয়ে চলে গেল রুবি। একটা ঘরে বসিয়ে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। প্রীতি মেয়েটার হাত চেপে ধরে বলল, আপনি কি সত্যি ওনার প্রথম স্ত্রী? রুবি শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ। প্রীতি আটকে উঠে হাত ছেড়ে দিল রুবির। হাত ছাড়া পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুবি বেরিয়ে যায়। প্রীতি স্তম্ভ হয়ে বসে থাকে। কি শুনলো এটা? ওর সাথে প্রতারণা হলো, ওকে ঠকিয়েছে রূপক। বাবার ভাইয়া খোঁজ না নিয়ে কিভাবে পারলো এরকম একটা নরক যন্ত্রণা ঠেলে দিতে? কিভাবে সতীনের সংসার করবে প্রীতি? রুবি নিচে নেমে আসতে ফারিহা জিজ্ঞেস করলো, নতুন বউ কিছু জিজ্ঞেস করেছে? রুবি শান্ত চোখে চেয়ে বলল, ফারিহা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি জানতে চেয়েছে? রুবি স্বাভাবিকভাবে উত্তর দিল, যেটা জিজ্ঞেস করার কথা সেটাই জিজ্ঞেস করেছে। আমিও ব্যতিক্রম কোনো উত্তর দিইনি। ফারিহা চোখ বড় বড় করে বলল, কিন্তু আম্মাকে কিছু না জিজ্ঞেস করে তুমি এসব বলতে গেলে কেন মেয়েটাকে? রুবি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে বলল, একদিন না একদিন সব সত্যি ওকে জানতে হবে, তাই নয় কি? ফারিহা মৃদু চেঁচিয়ে বলল, কোন সত্যির কথা বলছো তুমি? কিসের সত্যি? হ্যাঁ? হাজারা বেগমের ডাক পড়ায় রুবি ফারিহাকে এড়িয়ে রান্না করে ঢুকলো। হাজারা বেগম রুবিকে দেখে বিরক্ত হয়ে বলল, তোমাকে ডাকিনি, ফারিহাকে ডাকো। রুবি মাথা নিচু করে বলল, ডাকছি। তারপর ফারিহাকে রান্নাঘরে ডেকে নিয়ে রুবি চলে গেল। ফারিহা হাজারা বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, আম্মা, রুবি কিন্তু নতুন বউকে সবটা বলে দিয়েছে। হাজারা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো তুমি? ফারিহা মাথা নেড়ে সত্যি বলছো বোঝাতেই হাজেরা বেগম তেতে উঠে বললেন, আজই রূপকের সাথে একটা হেস্তনেস্ত করে ছাড়বো। এই মেয়েকে বেশি সাহস দিয়ে ফেলেছে। রাতের সব কিছু সামলে ফারিহা সহ কয়েকজন মিলে প্রীতিকে রূপকের ঘরে দিয়ে বসালো। সবাই চলে গেছে, কিন্তু রূপকের আসার খবর নেই। দরজায় নখ ঘুরে উঠতে প্রীতি নিজেকে প্রস্তুত করে নিল। রূপক আসা মাত্র ওর দিকে প্রশ্ন ছুড়ে দিবে, কিন্তু প্রীতিকে আশাহত করে রূপকের বদলে রুবি এসে দাঁড়ালো। প্রীতি রুবিকে দেখে উঠে আসলো। রুবির সামনে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ নিয়ে বলল, আপনি কেন নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলেন? আমার জীবনটা এভাবে কেন ধ্বংস করে দিয়েছেন বলুন তো? আমি কিন্তু সতীনের সংসার করব না, কিছুতেই করব না, বলে দিলাম। রুবি প্রীতির হাত ধরে বলল, চল পাশের ঘরে। প্রীতি অবাক হয়ে বলল, পাশের ঘরে কেন যাব? আমার বাসর ঘর এখানে, তাহলে আমি পাশের ঘরে কেন যাব? রুবি শান্তভাবে বলল, আজ তোমার কোনো বাসর হচ্ছে না, চলো আমার সাথে। প্রীতি হাত ঝাড়া মেরে আঙ্গুল উঁচিয়ে বলল, একদম আমার উপর অধিকার খাটাতে আসবেন না, এটা আমার ঘর, আমি এখানেই থাকবো। দরজা খুলে রূপক ভিতরে প্রবেশ করে বলল, না, তুমি এই ঘরে থাকবে না, পাশের ঘরে থাকবে, যাও ওর সাথে। প্রীতি হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকের দিকে। এতই যখন আগের স্ত্রীকে নিয়ে থাকার ইচ্ছে, তাহলে ওকে কেন বিয়ে করলো? আমি তো এই ঘর থেকে কিছুতেই যাব না বলে জেদ ধরল প্রীতি। রুবি রূপকের সামনে দাঁড়িয়ে বলল, আমার মনে হয় সবকিছু ওকে বলে দেওয়া উচিত। রূপক প্রীতির দিকে এক পলক তাকিয়ে রুবিকে যেতে বলল। রুবি চলে যেতে প্রীতি তেড়ে এসে বলল, আপনারা সবকিছুকে খেলা মনে করেছেন? ঘরে এক বউ রেখে আবার বিয়ে করেন, লজ্জা করে না? আবার বাল্য বিবাহ নিয়ে আমাকে বড় বড় কথা শোনান। বিয়ে করে আবার আমাকে অন্য ঘরে পাঠাচ্ছেন আগের বউ নিয়ে এই ঘরে থাকবেন বলে। তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? রূপক প্রীতিকে ধমকে উঠে বলল, স্টপ। রুবি আমার স্ত্রী না, তুমিই আমার স্ত্রী। প্রীতি থমকে গেল রূপকের কথায়। পরক্ষণে তাচ্ছিল্য হেসে বললে, এখন আমার কাছে ভালো সাজার জন্য নতুন নাটক শুরু করলেন, তাই না? একদম কোনো নাটক করবেন না, আপনারা এক একটা সালবাগ, সেটাই কয়েক ঘন্টায় আমার জানা হয়ে গেছে। অবস্থা বেগতিক। প্রীতি উচ্চস্বরে কথা বলছে, বাইরে কারো কানে কথা গেলে আরো ঝামেলার সৃষ্টি হবে। তাই রূপক নিজেকে শান্ত রেখে বলল, তুমি এখানে বসো, আমি বলছি সবকিছু। প্রীতি ব্রুচিয়ে বলল, আচ্ছা, আপনি এখন আমাকে বোঝাবেন এই মেয়ে আপনার বউ না? এটা সেটা বলে বুঝ দিবেন, তাই তো? আর আমি বিশ্বাস করে নেব বউ, না হলে আশেপাশের মানুষ জানে কিভাবে? রূপক মুখ গোল করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল প্রীতির দিকে। তুমি আগে চুপ করে আমার কথা শোনো, নয়তো পরে তোমার একটা প্রশ্নেরও উত্তর পাবে না। প্রীতি তেরামি করতে রূপক ওকে জোর করে খাটে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বসে থেকে আমার কথা শোনো, তারপর তোমার কথা শুনবো আমি। প্রীতি কিছু একটা ভেবে চুপ করে গেল। রূপক প্রীতির সামনাসামনি
ফ্লোরে বসে পড়ে, শান্ত চোখে তাকায় প্রীতির দিকে, আঙ্গুলের ডগা দিয়ে নাক ঘষে বলা শুরু করে, রুবি আমার বন্ধুর বউ, এই বাসাতেই থাকে। প্রীতি কটাক্ষ করে বলে ফেলল, আজকাল বন্ধুর বউকেও বুঝে নিজের বউ বলে স্বীকৃতি দিয়ে নিজেরই বাড়িতে রাখা হয়। রূপক কপাল চাপড়ে বলল, চুপ থাকতে পারো না? আমার সম্পূর্ণ কথা এখনো শেষ হয়নি। আমার কথা শেষ হলে তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে তখন তুমি আমাকে প্রশ্ন করবে। আমার বন্ধু তরুণীর স্ত্রী রুবি। তরুণ আর ওনাকে পালিয়ে বিয়ে করেছিল। একটা কেসের অপারেশনে গিয়ে তরুণ গুরুতরভাবে আঘাত পায়, এখন কোমায় আছে তরুণ। এদিকে রুবিকে ওর পরিবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই কীভাবে ও আমার খোঁজ নিয়েছে জানি না। আমার কাছে সাহায্য চেয়েছিল যাতে কয়েকদিন আমাদের বাসায় ওকে আশ্রয় দিই। তরুণের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বিয়ে করেছে বলে আমি জানতাম না। রুবি নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে ও তরুণীর স্ত্রী, রেজিস্ট্রি পেপারও দেখিয়েছে। এখন যদি ওকে না বাঁচায় তাহলে ওর আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বাড়িতে যেহেতু মা আর ভাবি একাই থাকে, তাই ওকে বাসায় নিয়ে এসে সবাইকে সবটা জানালাম। দুদিন পরই রুবির বাবা দলবল নিয়ে এসে ওকে নিয়ে যেতে এসেছিল। আমি বাধা দেওয়াতে আমার উপর হামলা করেন। রুবি চট করে বলে ফেলল, ও যাবে না, আমি ওর হাজব্যান্ড। যেহেতু দুজনেই অ্যাডাল্ট, সেহেতু ওনাদের কিছু করার ছিল না। চলে গেলেন রুবির বাবা। রুবির বাবা যেতেই আমি যখন রুবিকে জিজ্ঞেস করলাম মিথ্যে কেন বললো, তখন সে আমার কাছে ক্ষমা চেয়ে বলে, এছাড়া নাকি কোনো উপায় ছিল না। যদি বলতো বিয়ে হয়নি তাহলে ওকেও নিয়ে যেত, সাথে আমি সহ আমার পরিবার পেশে যেতাম। সেদিন থেকে মা রুবির উপর চরম বিরক্ত। বিয়ের কথাটা আমাদের বাসায় হলেও এক কান দুকান করে এলাকায় ছড়িয়ে পড়ে। সবাইকে দৌড়ে দৌড়ে বুঝাতে গেলে হিতে বিপরীত হতে পারে। সবার বিভিন্ন কিচ্ছা রটিয়ে দিতে সময় লাগতো না। তখন থেকে সবাই ভেবে বসে আছে রুবি আমার স্ত্রী। এখন থেকে যতদিন না তরুণ সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত রুবি এই বাসায় থাকবে। তরুণীর চিকিৎসা চলছে। প্রীতির তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রূপক প্রীতির তাকানো লক্ষ্য করে বলে, এভাবে তাকাচ্ছ কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? প্রীতি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার কথায় কেন বিশ্বাস করব? তাছাড়া উনি যদি আপনার বন্ধুর বউ হয়ে থাকে তাহলে বন্ধুর বাড়িতে না গিয়ে আপনার কাছে কেন সাহায্য চাইল? ওনার বাবা কি জানতেন না ওনার কার সাথে বিয়ে হয়েছে? তাহলে হুট করে আপনার সাথে বিয়ে হয়েছে বলাতে এত সুন্দরভাবে কিভাবে মেনে গেল? রূপক বলল, তরুণের সাথে বিয়ে হয়েছে এই কথাটা রুবির বাবা জানতেন না, তাই আমার সাথে বিয়ে হয়েছে বলাতে সবকিছু মেনে নিলেন। আর বাকি রইল আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না তোমার, তাই তো? তাহলে কালকের দিনের অপেক্ষা করো। সবার মুখ থেকে সাথে রুবির মুখ থেকেও শুনে নিও সবটা। প্রীতি বাপ ধরে বলল, সে তো আমি সবার মুখ থেকেই শুনবো, কিন্তু আমার আর একটা প্রশ্ন এখনো বাকি আছে। রূপক গুছিয়ে বলল, কি? মানলাম রুবি আপনার বউ না, তাহলে আমাকে অন্য ঘরে কেন পাঠাতে চেয়েছিলেন? এই ঘরে রুবিকে নিয়ে থাকতেন? রূপক দু হাতে নিজের চুল খামচে ধরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। মেয়েটা কি ধারণা করে বসে আছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে রূপক বলল, তোমার বয়স কত? প্রীতি বিরক্ত হয়ে বলল, এক প্রশ্ন বারবার কেন করছেন? আমার বয়স 18। রূপক সরু চোখে তাকাতেই প্রীতি আমতা আমতা করে বলল, 16 বছর। রূপক বাসা থেকে দাঁড়িয়ে বলল, আমার সাথে এক ঘরে থাকতে হলে তোমার 18 বছর বয়স হতে হবে। এখন 2 রুম পরে যে রুম আছে সেখানে রুবি আছে, ওর সাথে গিয়ে ঘুমাও। দিনের বেলাও এই ঘরেই থাকবে। প্রীতি তাড়া হয়ে বসে থেকে বলল, আমি তো কিছুতেই যাব না। আপনাকে এখনো আমার পুরোপুরি বিশ্বাস হয়নি। আমি এই ঘরেই থাকবো। নয়তো এই বাড়িতে আসার পর কি কি হয়েছে সব আমি বাবা আর ভাইয়াকে জানিয়ে দিব। বলবো আপনার আরেকটা বউ আছে। রূপক রেগে গিয়ে বলল, তোমার বাবা ভাই কি করেছে সেটা জানা নেই তোমার? কাল আসুকে বাসায় একটা হেস্তে নাস্ত করে ছাড়বো আমি। এখন যাও, রুবির সাথে ঘুমাও। প্রীতি চট করে শুয়ে পড়েছে। কাঁথা দিয়ে নিজেকে মুড়িয়ে শক্ত হয়ে শুয়ে পড়ে বলল, আমি যাব না এই ঘর থেকে। যদি আপনি জোর করে আমাকে ওই ঘরে পাঠান তাহলে আমি ভাববো আপনি এতক্ষণ একটা কথাও সত্যি বলেননি আমাকে। রূপক আলমারি খুলে একটা কাগজ বের করে প্রীতিকে দেখিয়ে বলে, এই দেখো তরুণ আর রুবির বিয়ের রেজিস্ট্রি পেপার। এবার হ্যাপি থাকো। প্রীতি মাথা বের করে পেপারটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। এরপর রূপকের হাতে দিয়ে আবারও শুয়ে পড়ে বলল, মানলাম উনি আপনার বউ না, কিন্তু আমি আমার স্বামীর ঘর থেকে যাব না। রূপক হাল ছেড়ে দিয়ে ল্যাপটপ নিয়ে সোজা বারান্দায় চলে গেল। বিন ব্যাগে বসে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছেন। নতুন কেসের কিছু কাজ বাকি আছে, আপাতত সেগুলো এগিয়ে রাখা যাক। কাজ শেষ করে রূপক রুমে আসতেই নিচে চোখ গেল। রুমে মাথায় ওড়না জড়িয়ে ছোরের মতো এদিক সেদিক তাকিয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছে একজন হুডি পড়া লোক। দেয়াল টপকে ভিতরে প্রবেশ করলো। রুবি তার সাথে কিছুক্ষণ কথা বলে
হুডি পরা লোকটাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। রূপক বাঁকা হেসে বললে, ভালোই চাল ছেলেছেন মিস রুবি। আপনি কি ভেবেছেন আপনি আমার বাড়িতে কোন উদ্দেশ্যে নিয়ে ঢুকেছেন? কিছু না জেনেই আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি? ক্যারিয়ন। রূপক ঘরে এসে প্রীতির গায়ের কাঁথা ঠিক করে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। বড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রীতি রুম থেকে বের হলে কাউকেই দেখা যাচ্ছে না। মনে হয় এখনো কেউ উঠেনি, তাই করিডোর দিয়ে হেঁটে হেঁটে বাড়িটা দেখছে। অনেকক্ষণ পর কলিং বেল বেজে ওঠাতে প্রীতি দরজার দিকে ফিরে তাকালো। ফারিহা সিঁড়ি বেয়ে দ্রুত নেমে দরজা খুলে দিল। প্রীতি দরজার বাহিরে রূপককে দেখে ভ্রু কুঁচকে তাকালো। উনি তো ঘুমিয়েছিলেন, তাহলে বাইরে গেলেন কখন? প্রীতি দেখলো রূপক ফারিহাকে জড়িয়ে ধরেছে। প্রীতি কোনো কিছু না ভেবে চিৎকার দিয়ে বলল, আম্মা গো, দেখে যান আপনার ছেলে মনে হয় আরেকটা বিয়ে করেছে। প্রীতির চিৎকার শুনে ফারিহা স্ত্রীকে সরে যায়। হাজারা বেগম রুম থেকে বেরিয়ে আসেন। রূপক সহ প্রায় সবাই উঠে বাইরে আসে। প্রীতি চোখের সামনে দুটো রূপক দেখে একবার সিঁড়ির দিকে দেখছে, আরেকবার দরজায় দাঁড়িয়ে থাকা রূপককে। হাজারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিলেন। হাসতে হাসতেই বললেন, রূপক, রাহাত দুজনেই যমজ। তোমার দাদা শ্বশুররা দুই ভাই যমজ ছিলেন, তোমার শ্বশুররা দুই ভাই যমজ, এখন তোমার স্বামী আর দেবর যমজ। প্রীতি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ হা করে বলল, এতগুলা যমজ? ফারিয়া মুচকি হেসে বলল, তোমার মতে এই ভুল আমিও করেছি। হাজারা বেগম প্রীতিকে ঘরে যেতে বলে যে যার ঘরে চলে গেলেন। প্রীতি হ্যাবলার মতো মাথা নেড়ে হাঁটতে হাঁটতে রুমে এসে বসেছে। রূপক আগেই এসে আবার ঘুম দিয়েছে। এদিকে রুবির সাত সকালেই কাউকে ফোনে ট্রাই করে চলেছে। হরিদ্বস তার সোনালি কিরণ দিয়ে চারপাশ আলোকিত করে রেখেছে। সোনালি রোদ্দুরে ঝলমলিয়ে উঠেছে ফুলের দলেরা। চারিদিকে মৃদুমন্দ নির্মল হাওয়া বইছে। গ্রামের পথে ঘাটে মানুষের আনাগোনা শুরু হয়েছে। ভোরের আলো ছড়িয়ে পড়ার পরপরই প্রীতি চোখে মুখে হজর পাড়া দিয়ে বিস্তৃত হাসি খেলে যাচ্ছে। সকালের নাস্তা সেরে প্রীতি ঘরে এসে বসেছে। রূপক নাস্তা সেরে বাইরে চলে গেছে। সকালে যমজ নিয়ে আশ্চর্য হয়ে প্রীতি রূপককে কিছু জিজ্ঞেস করার আগেই দেখলো সে ঘুমে বিগড়, তাই আর কিছুই জিজ্ঞেস করা হলো না। প্রীতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো রূপককে। কোনোভাবেই দুই ভাইকে ওর মন মস্তিষ্ক আলাদা করতে পারছে না। হয়তোবা আরও কয়েকবার দুজনকে একসাথে দেখলে কিছুটা হলেও পার্থক্য বের করতে পারবে। রাহাত চাকরির জন্য ঢাকাতেই থাকে, ইম্পর্টেন্ট মিটিং থাকে, ভাইয়ের বিয়ের দিন উপস্থিত থাকতে পারিনি। ওই মিটিংয়ে রাহাতকে অ্যাটেন্ড করাই লাগতো। বয়স ছুটি দেননি। উনি চাইবেন না ওনার কোম্পানির কোনো লোকসান হোক। মিটিং রাত 10টায় শেষ করে রাহাত বাসায় এসে গোসল করে জামা কাপড় গুছিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল এসেই বাসার সীমানায় পদার্পণ করে। রাহাত আর ফারিহা এখনও হাসছে প্রীতির অবাক হওয়া নিয়ে। প্রীতির এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না, তাই সারা ঘরে হেঁটে হেঁটে রূপকের জিনিসপত্র গাড়ছে। মুনিয়া রুবি আসলো প্রীতির সাথে গল্প করতে। মনি রূপকের বোন, সে হোস্টেলে থেকে ঢাকায় পড়াশোনা করে। কিছুটা চুপচাপ স্বভাবের মেয়েটা। মুনির দিকে তাকিয়ে মিষ্টি হাসলো প্রীতি। আর রুবিকে দেখে অসন্তুষ্ট হলো। মেয়েটাকে দেখলে কেমন বিরক্ত ধরে যায়। রুবি দেখলো প্রীতি ওর দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে। হালকা হেসে বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? এ বাসায় উঠে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম। আসলে তরুণ সুস্থ থাকলে এখানে আসতাম না। আমি নিরুপায় হয়েই রূপকের কাছে সাহায্য চেয়েছি। প্রীতি জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, না না, আমি কিছু মনে করিনি। তবে প্রথমেই আপনি আমাকে সবটা ভুলে দিতে এতটা রিয়েক্ট করতাম না আমি। রুবি নতনাজু হয়ে বলল, তখন তোমাকে আমি বললেও তুমি বুঝতে না। ব্যাপারটা আরো বিদঘুটে হয়ে যেত। মনি আগামাথায় কিছুই বুঝলো না, তবে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও মন চাইল না। সর্বদা চুপচাপ থাকতেই সে পছন্দ করে। ফারিহা প্রীতির ঘরে এসে মনি আর রুবিকে ডাকলো নিচে ওকে কাজে সাহায্য করতে। মনি মাথা নেড়ে ফারিহার সাথে বেরিয়ে আসলেও প্রত্যুত্তর রুবি জানালো সে মিনিট দুয়েক পরেই আসছে। ফারিহা সরু চোখে একবার সবটা ফরক করে রান্নাঘরের দিকে পা বাড়িয়ে চলে যায়। রুবি কথার উত্তরে প্রীতি বলল, আপনি বুঝিয়ে বললে আমি সবটাই বুঝতাম। আমি কোনো ছোট বাচ্চা নই। রুবি শান্ত চাহনি দিয়ে বিস্তর হাসলো, বলল, তুমি বুঝি বড় ছোট বললেই তো রূপক তোমাকে আমার সাথে ঘুমাতে বলল, কিন্তু তুমি তো রয়েই গেলে জেদ ধরে। প্রীতি অন্যদিকে মুখ ঘুরিয়ে বেঞ্চি কেটে আবার সামনে তাকিয়ে বিদ্যুতের মতো রুবিকে জ্ঞান দিতে লাগল। বলল, আমি ছোট নই। গ্রামের মেয়েরা ভারতেই 18 হয়ে যায়, ভারতেই সংসারী হতে হয়। নিজে না চাইলেও জোর করে হলেও তাদের সংসার চিনতে হয়। আর উনি তো আপনার অনেক বড়, তাহলে আপনি ওনাকে ভাইয়া না ডেকে নাম ধরে ডাকেন কেন?
রুবি থতমতে খেয়ে বলে, আসলে তরুণ নাম ধরে ডাকতাম তো, তাই রূপককে নাম ধরে ডাকি। তুমি বোধহয় আমাকে পছন্দ করতে পারোনি। তুমি চাইলে আমি আগ বাড়িয়ে আর কথা বলতে আসবো না। প্রীতি মুখ ছোট করে বলল, না না, আমি বলিনি আপনাকে আমার পছন্দ না। আসলে আপনি কালকে আমাকে সব কিছু বলেনি, তাই এখন জিজ্ঞেস করে নিচ্ছি। রুমি মুচকি হেসে বলল, আচ্ছা তুমি থাকো, আমি আসছি। দরজা পর্যন্ত এসে হালকা গাড় বাঁকিয়ে একবার দেখে প্রীতিকে। সে ড্রেসিং টেবিলের সামনে রূপকের জিনিসপত্র হাতাতে ব্যস্ত। রূপক সকালের নাস্তা পরে প্রীতির বাবার বাসায় এসেছে। সকাল সকাল রূপকের বাসায় দেখে প্রীতির মা ব্যস্ত হয়ে গেল জামাই আপ্যায়নে। রূপক জানালো ব্যস্ত হতে হবে না, সে নাস্তা করেই এসেছে। এখন রাজীব শেখর ফারুককে ডেকে দিতে। প্রীতির মা সেটাই করলেন। সকালে রূপককে দেখে রাজীব শেখের মনে কিছুটা ভীতি সৃষ্টি হয়। মেয়েটা সব বিলে দিলেও ওনাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কুশল বিনিময় করে সামনের সোফায় রাজীব শেখর ফারুক বসতে রূপক কথা উঠালো, শুধু শুধু মিথ্যে কথা বলে কেন প্রীতিকে বিয়ে দিলেন? ওর কি বিয়ে হতো না? 18 পর্যন্ত অপেক্ষা করা যেত না নাকি? রাজীব শেখ নতমুখে বললেন, আসলে বাবা, আমারও ইচ্ছে ছিল না মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার, কিন্তু এই এলাকা সহ আশেপাশের এলাকার যে হাল, মনে মনে মেয়েটার জন্য অনেক ভয় জন্মে গেছে। একটাই মেয়ে আমার, যে হারে দুদিন পর পর মেয়েরা নিখোঁজ হচ্ছে, পুলিশ অভিযান চালিয়েও এখন এর পেছনের রহস্য কিছুই উদ্ঘাটন করতে পারেনি। আমি আর ফারুক ব্যবসায়ের কাজে বাসায় থাকি খুব কম সময়। বাড়িতে তোমার শাশুড়ি আর প্রীতি থাকে। কোন সময় কোন অঘটন ঘটে যায়, তাই দ্রুততার সহিত প্রীতিকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো পুলিশ, নিশ্চয়ই আমার মেয়ের নিরাপত্তা দিতে পারবে। রাজীব শেখের দিকে তাকিয়ে মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলছেন। তবুও রূপক প্রশ্ন করলো, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? আপনারা চাইলেই মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। এখন একে তো আপনারা অন্যায় করেছেন, তার উপর আমাকেও সেই অন্যায়ের ভাগিদার বানিয়েছেন। এখন শাস্তি কিভাবে মাথা পেতে নেবেন? ফারুক ঘা ঝেড়ে বলল, আমাদের শাস্তির ব্যবস্থা করলে তার দ্বিগুণ শাস্তি তোমাকেও পেতে হবে। এখন তুমি যদি শাস্তি পেতে মাথা পেতে নিতে পারো, তবে বোনের জন্য আমরাও না হয় মাথা পেতে নেব। রূপকের প্রথম থেকেই তেরা জবাবের কারণে ফারুককে পছন্দ নয়। রূপক ঠোঁট প্রসারিত করে বলল, আমি এখানে ঝামেলা করতে আসিনি, এসেছি আপনাদের বোঝাতে, যাতে ভবিষ্যতে এরকম আইন বিরোধী কোনো কাজ না করেন। ফারুক সামনে থেকে একটা পিঠে মুখে দিয়ে বলল, তা আমার বোনকে নিয়ে কি ভাবলে? রূপক লম্বা শ্বাস টেনে বলল, আমি বিয়ে করেছি বউকে ছেড়ে দেওয়ার জন্য না। এখন তার বয়স কম বলে তাকে আমি ছেড়ে দেব? দুদিন পর যে আপনারা আবার বিয়ে দেবেন না, তার কি গ্যারান্টি আছে? 26 বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছি, 2 বছর নিশ্চয়ই এক যুগ সমান সময় হয়ে যাবে না আমার জন্য? ফারুক হেসে উঠে বলল, ভালোই জ্ঞানী আছো দেখছি। রূপকের ফোন বেজে উঠতে স্ক্রিনে মনির নামটা বেশি উঠল। রিসিভ করে কানে ধরতে মনি এক বাক্যে বলল, তাড়াতাড়ি বাসায় এসো, সাথে ভাবিস মাথায় দেওয়ার জন্য একটা ফুলের গাজরা নিয়ে আসবে। আমি রাখছি। ফোন কেটে দিল মনি। ওর এরকম স্বভাবের সাথে রূপক পরিচিত। সময় দেখে নিল 12টা ছুঁই ছুঁই। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রূপক। ফারুক রাজীব শেখকে উদ্দেশ্য করে বলল, এত চিন্তার কিছু নেই, প্রীতি ঠিকঠাক থাকবে রূপকের বাসায়। কারোর সাথে পেরে উঠতে হলে কথা জানতে হয়, বুঝলা? রাজীব শেখ শান্তির প্রশ্বাস ফেললেন। এতদিন মেয়েটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলেন, উনি এবার নিশ্চিন্ত হতে পেরেছেন একটু হলেও। এলাকায় প্রচুর হারে কিশোরী থেকে শুরু করে যুবতী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ অন্যান্য কেসের পাশাপাশি এই বিষয়টা দেখছে খুব সূক্ষ্মভাবে, কিন্তু এসবের পিছনে যে বা যারা আছে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির, তাই পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। বাড়িতে যাওয়ার আগে ফুলের দোকান দিয়ে একটা বেলি ফুলের গাজরা কিনে সেটা পকেটে ঢুকিয়ে বাসায় আসলো রূপক। বাসায় পা ফেলতে রাহাত জলদি তৈরি হতে বলল। রূপক কথা না বাড়িয়ে রুমে এসে জামা কাপড় বের করলো। প্রীতি খাটে বাবু হয়ে বসে আছে। ফারিহা, মনি আর রুবি মিলিয়ে ওকে সাজিয়ে দিয়েছে। ওকে খাটের উপর দেখে রূপকের মনে পড়লো গাজরার কথা। পকেট থেকে গাজরা বের করে প্রীতিকে ঘুরে বসতে বলল। প্রীতি ফিট করে তাকিয়ে বলল, আপনি কি রূপক নাকি রাহাত ভাইয়া? রূপক প্রীতিকে ঘুরিয়ে দিয়ে মাথায় গাজরা লাগিয়ে দিয়ে বলল, রাহাত এই ঘরে আসবে না। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রূপক। প্রীতির খোপায় হাত ছুঁয়ে দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসলো। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে রূপক নিজের ঘড়ি পারফিউম খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এখানে প্রীতির জিনিসপত্র রাখা দেখে বলল, আমার জিনিসপত্র কই? তোমারগুলো এখানে রেখেছো কেন?
প্রীতি নড়াচড়া করছে না, রোবটের মতো বসে থেকে বলল, আপনি জিনিসপত্র দেখুন কোথাও আছে, আমি কোথাও রেখেছি, মনে নেই। আপনারগুলো এখানে থাকলে আমারগুলো কোথায় রাখবো? রূপক রাগ দেখিয়ে চেয়ে আছে প্রীতির দিকে, নিজে সরিয়ে এখন ওকে বলছে কোথায় আছে খুঁজে দেখতে। প্রীতিকে ধমকিয়ে বলল, তোমার জিনিসপত্র আমার মাথায় রাখবে। প্রীতি নড়তে চাইছে না, মনে হচ্ছে সাজ এদিক সেদিক হয়ে যাবে। তাই আবারও রোবটের মতো সামনে তাকিয়ে বলল, আপনার মাথায় কি ড্রেসিং টেবিল? তাহলে আপনার নিজের জিনিসপত্রগুলো মাথায় নামক ড্রেসিং টেবিলে রাখুন, আমারগুলো কাঠের ড্রেসিং টেবিলেই ঠিক আছে। পুলিশদেরকে এত ধৈর্যহারা হলে চলে না। আসামির মুখ থেকে কথা বের করাতে হলে এর চেয়ে 1000 গুণ কাঠখড় পোহাতে হয়। প্রীতিকে দাঁড় করিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো রূপক। বলল, নইলে তোমার নষ্ট হয়ে যাবে না, এখন আমার ঘড়ি আর পারফিউম খোঁজা শুরু করো। প্রীতি খুঁজতে গিয়ে সবটা আবারও এলোমেলো করে ফেলছে দেখে রূপককে সরিয়ে দিয়ে নিজেই খোঁজা শুরু করলো। ফারিয়া হাজেরা বেগমকে বলল, আম্মা, রুবিকে দেখলাম সকালে প্রীতির সাথে একা একা কথা বলছিল। হাজেরা বেগম ফারিয়াকে কড়া আদেশ দিলেন, তুমি পৃথিবীর আশেপাশে থাকবে। ওই মেয়ে আমার ছেলেকে একবার ফাঁসিয়ে দিয়েছে, না জানি কখন আমার ছেলের সংসার খেয়ে বসে। এই রূপকটাকে কিছু বললেও কথা কানে নেয় না। তরুণ যদি কখনো সুস্থ না হয় তাহলে কি মেয়েটা সারা জীবন এখানে পড়ে থাকবে? ফারিয়া শাশুড়ির আদেশে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানায়। প্রীতি খাটে বসে গান ধরেছে, দুলাবাই দুলাবাই ও আমার দুলাবাই। রূপক রেডি হয়ে প্রীতি চোখের নিচে কাজল লেপটে যায়, টিস্যু দিয়ে কাজল ঠিক করে দিয়ে বলল, আমি তোমার দুলাবাই না, বর হই, এখন নিচে চলো। অনুষ্ঠানে কার্যক্রম শেষে প্রীতিকে ওর বাবা ভাই নিয়ে চলে গেছে। রূপক পরে যাবে বলে জানিয়েছে। এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পকেটে ফোন নিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। আগে বাজারে গিয়ে সদাইপাতি কিনতে হবে, নতুন জামাই বলে কথা। কি কি লাগবে সব বাবা মা লিস্ট বানিয়ে দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী এখন সব বাজার করবে। রূপক এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু প্রীতির কোনো আনাগোনা দেখা গেল না। বসার ঘরে থেকে সবার সাথে কথা বলছে রূপক। প্রীতি একেবারে কোনার ঘরটায় দাদির কাছে বসে আছে। উনি হাঁটতে পারেন না, বয়স হয়েছে, কিন্তু এখনো রসিকতা যায়নি। প্রীতিকে কাছে টেনে গতকাল রাতের কথা জিজ্ঞেস করলেন। প্রীতি সব বলে দিতে গিয়েও কি মনে করে চুপ রইল। দাদি ধাক্কা মেরে বললেন, জামাইয়ের আদর্শ হক একলা একলাই নিবি, তখন আর এই বুড়ির দরকার পড়বে না। প্রীতি মাথা চুলকে হাসলো। দাদি বললেন, জামাইরে আসলে বাইন্দা রাখবি, যাতে অন্য নারীর দিকে চোখ না যায়। আগ বাড়িয়ে তার সব কাজ করে দিবি, খাবার বেড়ে সামনে দিবি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি। খবরদার এই বাড়ি থেকে যেন কোনো নালিশ না আসে। কোনো নালিশ আসবে না দাদি, তুমি নিশ্চিন্তে থাকো বলে দাদিকে জড়িয়ে ধরল প্রীতি। রাতের খাবার খাওয়ার সময় প্রীতি দাদির ঘর ছেড়ে বেরিয়ে আসে। টেবিলে রূপককে দেখে সোজা গিয়ে ওর পাশে চেয়ারটে টেনে বসে পড়ে। মা সবার পাতে খাবার তুলে দিচ্ছে। প্রীতি আগে আগে রূপকের পাতে সব তুলে দিচ্ছে, মাংস দিচ্ছে, তার উপর দিয়ে মাছ দিচ্ছে, সাথে ঢালও ঢেলে দিচ্ছে। রূপক না করাতেও শুনে নেই, দাদির কথা মানতেই হবে। তাই প্রীতি খাবার দিয়ে রূপকের প্লেট ভর্তি করছে। এখন রূপকের অবস্থা হচ্ছে, ছেড়ে দে মা, কেঁদে বাসি। খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু সে তো খেতে পারছে না। পুরো প্লেট উঁচু হয়ে আছে। রূপকের কথা শুনছে না দেখে ফারুক রামদমক দিল প্রীতিকে, এটা খাবার দেওয়া শ্রী, কি করেছিস তুই? তাড়াতাড়ি খাবার খেয়ে ওঠ। প্রীতি মুখটা পাংশুটো করে তাকালো রূপকের দিকে। আপনি কি অসন্তুষ্ট হয়েছেন খাবার দেখে? রূপক জোরপূর্বক হেসে বলে, একদমই না, তুমি খাও। রূপক অসন্তুষ্ট হয়নি শুনে প্রীতি আবারও খাবার দিতে গেলে প্রীতির মা হাত থেকে চামচ নিয়ে চোখ রাঙিয়ে বলে, চুপচাপ খাবার খা। প্রীতি 2 লোকমা ভাত খেয়েই উঠে চলে গেল। বিছানা জারে শুয়ে পড়লো খাটের মাঝে বরাবর, একেবারে হাত পা চুরিয়ে। আজ রূপককে এখানে ঘুমাতে দিবে না। সে কেন খাবার টেবিলে বলল না, খাবার দিলে আমার সমস্যা নেই, তুমি যত ইচ্ছা খাবার দিতে পারো প্রীতি। রূপক খাবার শেষে ডেকে তুলতে তুলতে প্রীতির ঘরে এসে দেখলো শোয়ার মতো খাটে বিন্দু পরিমাণ জায়গা নেই। বসে থাকতে পারবে, কিন্তু সে জায়গা আছে তাতে শোয়া একেবারেই অসম্ভব। প্রীতি হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রূপক গলা জেরে বলল, এক পাশে গিয়ে ঘুমাও, সারাদিন অনেক দখল গেছে আমার উপর, এখন আমি ঘুমাবো। প্রীতি সরল না দেখে রূপক উঠে
ওকে ঠেলে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ না যেতেই প্রীতি ঠাস করে হাত পা ছড়িয়ে দিচ্ছে রূপকের গায়ে। গতকাল ঠিকই ছিল, আজকে হাত পা উঠিয়ে দিচ্ছে দেখে রূপক বুঝল ইচ্ছে করে প্রীতি এরকম করছে। তাই চোখ বুজে রেখেই বলল, হাত পা ছোড়াছুড়ি বন্ধ না করলে খাটের তলায় বেঁধে রাখবো। আস্তে আস্তে প্রীতি খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে কনস্টেবল নিজামের কলাশায় ঘুম ভেঙে যায় রূপকের। চোখ ঢেলে উঠে বসে ফোন রিসিভ করে। কনস্টেবল নিজাম জানায়, আজ আর্জেন্ট রূপককে থানায় যেতে হবে। কিছু করার নেই। উঠে শার্ট পরে সোজা বাড়ির দিকে হাঁটা ধরল। দরজা অব্দি গিয়ে আবার ঘরে ঢুকে প্রীতিকে ডেকে ভুলে গেল সে বাসায় যাচ্ছে, কাজ পড়ে গেছে। প্রীতি একবার চোখ মেলে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি 30 মিনিটের পথ। এই ভোরবেলায় গাড়ি পাওয়া যাবে না, তাই রূপক হাঁটা ধরল। বাড়ি থেকে রেডি হয়ে একেবারে থানার জন্য বেরিয়ে যাবে। সকালের নাস্তার টেবিলে সবাই রূপকের কথা জিজ্ঞেস করলো। রাজেশ বেগ জিজ্ঞেস করলেন, রূপক কোথায়? নাস্তা করতে আসেনি কেন? প্রীতি ফলটা মুখে দিতে দিতে বলল, ওনার কাজ পড়েছে, তাই সকাল সকাল বেরিয়ে গেছে। কেউ আর কথা বাড়ালো না। নাস্তা করেই প্রীতি বের হলো স্বপ্না আপাদের বাড়িতে যাবে বলে। স্বপ্না প্রীতির প্রিয় একজন মানুষ। কেন এত প্রিয় তা প্রীতিরও জানা নেই। হয়তো মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছে বলেই এত প্রিয়। সুতির শাড়ির কুচি এক হাতে তুলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে স্বপ্নাদের বাড়িতে গিয়ে উঠল প্রীতি। গিয়ে দেখলো টিনের ঘরের সামনে উঠানে বসেই স্বপ্না কাঁথা সেলাই করছে। প্রীতি স্বপ্না আপা বলে ডাক দিল। প্রীতির গলার স্বর কর্ণগুহুরে তরঙ্গিত হতে স্বপ্নার সামনে তাকিয়ে প্রীতিকে দেখে। প্রীতি পা চালিয়ে এসে স্বপ্নার পাশে বসে। স্বপ্না প্রীতিকে শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করলো। স্বপ্নার মা চুলার পাশ থেকে প্রীতিকে বলে উঠলেন, প্রীতি নাকি রে, কখন আসলে শ্বশুর বাড়ি থেকে? কালকে এসেছি চাচি। তুমি কি রান্না করো? স্বপ্নার মা বললেন, তোর স্বপ্না আপা পাটিসাপটা পিঠা খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছি। তুই বস, তোর জন্য আনছি। প্রীতি স্বপ্নার সাথে কথায় মন দিল। স্বপ্না কথা বলেই যাচ্ছে, প্রীতি হু হা করে উত্তর দিচ্ছে আর এক মনে স্বপ্নাকে দেখে যাচ্ছে। প্রীতিকে চুপ থাকতে দেখে স্বপ্না হেসে উঠে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? বড়র কথা মনে পড়লো নাকি? প্রীতি ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, আচ্ছা স্বপ্না আপা, তুমি এত সুন্দর কেন? আমি আমাদের গ্রামে তোমার মতো সুন্দর আর একজনকেও দেখিনি। মুহূর্তে স্বপ্নার হাসি মাখা মুখে নেমে এলো কালো মেঘের ছায়া। একটা দীর্ঘশ্বাস পেলে বলল, তুইও সুন্দর, দুনিয়ার সব মানুষ সুন্দর। প্রীতি বলল, তবু তুমিই বেশি সুন্দর। স্বপ্না ধরে আসা গলা জেড়ে বলল, বেশি সুন্দর হওয়া অভিশাপ হয়ে দাঁড়ায়। দেখ না, এত সুন্দর হয়েছি বলে নিজের সংসারটা ধরে রাখতে পারলাম না। শ্বশুরবাড়ির লোকজন বলে আমার রূপে নাকি তোর দুলাভাইয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বউ বেশি রূপবতী হলে নাকি স্বামী বেশি দিন বাঁচে না। এখন আমার সাথেও সেটাই ঘটেছে। প্রীতি মুহূর্তে বুঝদার হয়ে গেল। স্বপ্নার মাথায় হাত বুলিয়ে বলল, এসব কথায় তুমি কান দিও না আপা, সবই আল্লাহর ইচ্ছা, যা করেন ভালোর জন্যই করেন। স্বপ্নার মা পিঠে নিয়ে আসলেন। প্রীতি পিঠা খেয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। রূপক থানা থেকে ফোর্স নিয়ে এসে তাদের নিয়ে একটা জায়গায় ব্লক করেছে। মূলত যার জায়গা তাকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রচেষ্টা। এই জায়গা দিয়ে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি চলছিল। পরে পুলিশ কেস হয়, যার কারণে রূপক এখানে এসেছে। রূপক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎ চোখ গেল রাস্তায় চুল ছেড়ে শাড়ির কুচি তুলে তিরিং বিরিং করে নাচতে নাচতে একটা মেয়ে এদিকেই আসছে। রূপক আরেকটু এগিয়ে যেতে প্রীতিকে চিনতে পারল, তাই সে নিজেই এগিয়ে গেল। প্রীতিকে শাসনের সুরে বলল, শাড়ির কুচি নামাও আর চুল খোপা করো। প্রীতি ঘাড় বাঁকিয়ে বলল, আমি আপনার কথা শুনবো কেন? আর মনে হচ্ছে আমি এই এলাকায় নতুন, তাই আমাকে সবকিছু বিবেচনা করে চলতে হবে। রূপক ধমক দিয়ে বলল, মানলাম তুমি এই এলাকার নেই, এখন তুই এলাকার বউও হয়েছ, তো তোমার এভাবে ঘাস বোরিং এর মতো তিরিং বিরিং করা সাজে না। প্রীতি মুখ ভেঙ্গিয়ে রূপকের কথাকে আবারও রিপিট করে। রূপক আশেপাশে তাকিয়ে রাস্তার আশেপাশের একটা গাছের চিকন ঢাল ভেঙে তাড়া করতেই প্রীতি ভো দৌড় দিল। ক্ষেতের মাঝখানে নেমে আবার পেছন দিকে তাকিয়ে দেখলো রূপক ঢাল নিয়ে পেছন পেছন আসছে। আরো জোরে চোট লাগাতে গিয়ে পড়লো ধপাস করে।
রূপক সামনে এসে দাঁড়ালো, প্রীতিকে তুললো না, ডাক দেখিয়ে বলল, শিক্ষা হয়েছে তোমার? প্রীতি চলচল চোখে বাম পা ধরে খোড়া মানুষের মতো টপকে টপকে বাড়িতে এসেছে। রূপক আগের জায়গায় ফিরে গেল। বিকেলে বাসায় যাওয়ার সময় প্রীতিকে নিয়ে যাবে। আর কত এভাবে পড়ে থাকতে হবে আমায়? কিছু করার হলে করছো না কেন? ফোনে পিস পিস করে কাউকে শাসিয়ে চলেছে রূপী। ও পাশের ব্যক্তি বিরক্ত সব শব্দ করে বলল, তোকে ওখানে পাঠিয়েছি, আসিস, ঘুরছিস, খাচ্ছিস, এত কিসের জ্বালা তোর? ওখানে থেকে ঠিকঠাকভাবে ইনফরমেশন দিবি, তা না করে আমাকে শাসিয়ে চলেছিস। রুবি ক্রোধান্বিত হয়ে বলল, 4 মাস ধরে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, কিচ্ছু তো করছো না, শুধু শুধু আমি এখানে বেকার খাটছি। যদি একবার রূপক সব বুঝে যায় তাহলে আমার জায়গাও ওই বদ্ধ কারাগারে হবে। শেষ করে দেওয়ার হলে শেষ না করে বসে আছো কেন? অভ্যাসের ব্যক্তি রুবিকে শান্ত করে বলল, রিল্যাক্স, এত হাইপার হুশ না, মাথা ঠান্ডা করে আমাকে সমস্ত ইনফরমেশন দে। এখন আমার মেলা কাজ বাকি আছে, ফোন রাখছি, সাবধানে থাকবি। ফোন কান থেকে নামিয়ে রুবি ছাদের দিকে এগোলো। হাজারা বেগম রুবির পথ আটকে দাঁড়ালেন। প্রীতি রান্নাঘরে ঢুকে তেল নিল গরম করতে। গরম তেল পায়ে মালিশ করলে ব্যথা করবে। ওর মা জিজ্ঞেস করলেন, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন প্রীতি? তখন প্রীতি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, পাগলা কুত্তা ছিল। বাড়িতে আসার সময় পাগলা কুত্তা তাড়া করে আমাকে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে। প্রীতির মা ফোড়ন কেটে বললেন, তুই যেরকম পাগলের মতো থাকিস সেরকম পাগলা কুত্তাও শুধু তোরে চোখে দেখে। এখন সর এখান থেকে, শান্তি মতো রান্না করি। এখানে আমার সাথে লড়াই করলে খুন্তি দিয়ে গাল দাগিয়ে দেব। রোদ্দুসান দুপুর পেরিয়ে সোনালি আবার ছড়ানো বিকেলে ঘরমান্ত তপ্ত শরীর নিয়ে ফিরল রূপক। রাস্তা পেরিয়ে পুকুর পাড় অতিক্রম করার সময় চোখে পড়ল এক মায়াবী মুখশ্রী। প্রীতি ঘাটে বসে দুফা পানিতে ভিজিয়ে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিচ্ছে। দু চোখের পাতা এক করে এক হাত দিয়ে মুখের পানি ঝেড়ে নিচ্ছে। চোখের মনি ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। প্রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রূপক নিজের মনের সাথেই বিরোধিতা করলো। মুগ্ধতা থেকে বেরিয়ে ভিড় করে বলল, এ নাকি পায়ে ব্যথা, অথচ দিব্যি টুই টুই করে ঘুরে বেড়াচ্ছে। জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছে, একে সোজা করতে কত কাঠখড় ফোড়াতে হবে আমার। রূপককে দেখে প্রীতি গাড় থেকে উঠে আসলো। রূপক চুপচাপ বাসার ভেতর চলে গেল। প্রীতির মা প্রীতিকে বলল রূপককে ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে বলার জন্য। প্রীতি যাচ্ছি বলে রুমের দিকে হাঁটা ধরলো। রূপক ফ্রেশ হয়ে ডাইনিং এ বসলো। প্রীতির মা প্রীতিকে জিজ্ঞেস করলো, তোর পায়ের ব্যথা কমেছে? ফারুক বাসার বাইরে থেকে বাসায় ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, কি হয়েছে পায়ে? প্রীতির মা বিরক্ত সুরে বলল, আর বলিস না, আজ নাকি প্রীতিকে পাগলা কুত্তা তাড়া করে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে। রূপকের গলায় খাবার আটকে কাশতে লাগলো। প্রীতি এক হাতে মুখ চেপে অন্য হাতে রূপককে ক্লাস বাড়িয়ে দিল। ফারুক নিজের রুমের দিকে এগিয়ে হাসতে হাসতে বলল, দেখো পাগলা কুত্তা তোমার মেয়েকে আর কতবার দৌড়ানে দেয়। রূপক পানি খেয়ে প্রীতির দিকে তাকালো। এই মেয়ে ওর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবে। না না, ধুলোয় মিশিয়ে দিলে জেরে ফেলা যাবে, কিন্তু এ তো আগুনে জ্বালিয়ে চাই করে দিবে। চোখ রাঙিয়ে তাকাতে প্রীতি দুহাতে মুখ চেপে দাঁড়িয়ে রইল। বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রীতিকে নিয়ে রূপক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঝ রাস্তায় গাড়িতে রূপক প্রীতিকে শান্ত কিন্তু বরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাকে আজকে পাগলা কুত্তা দৌড়ানি দিছে? প্রীতি ভীত চোখে সে দ্রুত মাথা নেড়ে না জানালো। রূপক ডাক দেখিয়ে বলল, একদম কতগুলো কুত্তা ধরে এনে তোমার পেছনে লাগিয়ে দেব, তখন আমাকে পাগলা কুত্তা বলিস। প্রীতি মাথা নাড়িয়ে বলল, আমি কুত্তা বলিনি তো আপনাকে, আসলেই একটা চুপ। আর একটা কথা বললে নাম না জানা জায়গায় গাড়িতে উঠিয়ে দেব তোমাকে। প্রীতি আর একটা কথাও বলেনি। আসার পথে বাসায় ঢুকে রূপক নিজের ঘরে চলে গেল। সবাই প্রীতিকে নিয়ে হই হই শুরু করলো। প্রীতিও সবার সাথে আড্ডায় বসলো। অনেকটা সময় কেটে যাওয়ার পর রূপক নিচে নেমে এসে প্রীতিকে একটা ধমক দিল, ফ্রেশ হয়েছো তুমি?
এখনো পড়ে না, আগের জামা কাপড় নিয়ে বসে আছে। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আড্ডা দিবে। ফারিহা বলল, আগে ফ্রেশ হয়ে আসো প্রীতি, তারপর কথা বলা যাবে। প্রীতি মুখ বেঞ্চি কেটে রুমে চলে আসলো। ঘড়ির কাঁটা 11টার পরে পৌঁছেছে। চারিদিকে অন্ধকার ডেকে আছে। পরিবেশ তখন একেবারে শান্ত, স্তব্ধ। কোনো কোলাহল নেই। অক্ষরিত তারাই তারাই পূর্ণ। ফারুক দুহাত পেছনে নিয়ে একগুচ্ছ গোলাপ হাতে ফাইসারি করছে স্বপ্নাদের বাড়ির পেছনের রাস্তায়। স্বপ্নার ঘরটা যেখানে ঠিক সেখানে গিয়ে দাঁড়িয়েছে ফারুক। স্বপ্না জানালার দ্বারে দাঁড়িয়ে প্রতিদিনই পরখ করে ফারুককে, কিন্তু কখনো সামনে যায় না। কি দরকার শুধু শুধু কাউকে আশা দিয়ে মায়ায় ফেলার? সে তো দ্বিতীয়বার আর কারো মায়ায় পড়তে চায় না। তাছাড়া সমাজও ঠিক স্বপ্নার দিকে আঙুল তুলবে। একটা বিধবা মেয়ে হয়ে বড় লোক বাড়ির জোয়ান ছেলেকে হাত করেছে। স্বপ্ন কখনো নিজের মনকে প্রশ্রয় দিতে চায় না। ফারুক জানালার পাশে দাঁড়িয়ে লুকিয়ে থাকা স্বপ্নার ওড়নার কোনা দেখে মুচকি হাসল। তুমি নিজের অজান্তে আমাতে জড়িয়ে যাচ্ছ, সে কি তুমি জানো? আমার স্বপ্ন পরি নিজেকে আড়াল করছো আমার কাছ থেকে, নিজের কাছ থেকে, নিজের অস্তিত্বের কাছ থেকে আড়াল করতে পেরেছো কি? একদম তুমি হারবে, নিজের মনের কাছে হেরে যাবে। আমার ভালোবাসার কাছে হেরে গিয়ে ফিরবে আমার কাছে। একগুচ্ছ ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য, আবারও আসবো আমি। প্রতিবার গুচ্ছ গুচ্ছ ভালোবাসা রেখে যাব তোমার জন্য। পেছন ঘুরে ফারুক হাঁটা ধরল। তখনই স্বপ্না জানালার পাশে এসে দাঁড়ালো। ফারুক আবারও পেছন ঘুরল। চোখাচোখি হয়ে গেল দুজনার। স্বপ্না দ্রুত জানালা আটকে দিল। ফারুক আবারও হাসল। গায়ে শার্ট খুলে বিছানায় রাখলো রূপক। প্রীতিকে কাছে ডেকে বলল, এখানে বসো আমার পাশে। প্রীতি গুটিসুটি পায়ে এসে বসলো রূপকের পাশে। রূপক ঠোঁট প্রসারিত করে বলল, তুমি কতটুকু পড়ালেখা করেছো? প্রীতি চুপচাপ উত্তর দিল, মেট্রিক পরীক্ষা দিয়েছি। এরপর বাবা বলেছে আর পড়তে হবে না। তারপর বিয়ে হয়ে গেল। রূপক আবারও বলল, তোমার রেজাল্ট কি ছিল? প্রীতি খুশিতে গদগদ হয়ে বলল, 3.41 পেয়েছি। রূপক ভাবছে সামান্য 3.41 পয়েন্ট নিয়েও কি খুশি? মনে হচ্ছে গোল্ডেন পেয়েও কেউ এত খুশি হয় না। সব বাদ দিয়ে রূপক জিজ্ঞেস করল, আচ্ছা তুমি পড়ালেখা করে কি হতে চাও? প্রীতি অনেকক্ষণ ভেবে তারপর বলল, আমি টিচার হতে চাই। রূপক কপাল কুঁচকে বলল, আচ্ছা তো তোমার টিচার হওয়ার এত শখ কেন? প্রীতি নখ কামড়ে বলল, ফলাফলের সাথে থাকতে আমার ভাল লাগে। আর ছোটবেলায় স্যাররা আমার পিঠে কড়াস কড়াস করে বেত ভেঙেছে, এবার আমিও আমার ছাত্রদের পিঠে বেত ভাঙব। রূপকের চোখ ভেরিয়ে আসা রূপক্রম প্রীতির টিচার হওয়ার পেছনের কারণ শুনে। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। এখন তুমি ঘুমিয়ে যাও। সকালে থানায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো রূপক। প্রীতি ফারিহের সাথেই কাজে হাত লাগিয়েছে। সবাই নাস্তার জন্য চেয়ার টেনে বসলো। রাহাত কথা উঠালো, সে কিছু বলতে চায় সবাইকে। বাবা মা সম্মতি দিতে গলা জেরে রাহাত বলল, আমি কিছুদিনের জন্য ফারিহাকে ঢাকায় নিয়ে যেতে চাই, তোমাদের যদি আপত্তি না থাকে। রাহাতের কথায় ফারিহার লজ্জায় মাথা নিচু করে ফেলল। বাবা খেতে খেতেই বললেন, তুমি যা বলো মনে করো, এতে বৌমারও ঘুরে আসা হবে। রূপক মাঝখানে বাহাত লুকিয়ে বলল, প্রীতিকেও তোদের সাথে নিয়ে যা, ওখানে মুনির কলেজে ভর্তি করিয়ে দিবি। ভাবি যেহেতু যাচ্ছে, আর একটু বড় ফ্ল্যাট নিয়ে 4 জনেই থাকতে পারবে। রাহাতের মন চাইছে রূপককে ইট মেরে ফুতে ফেলতে। কোথায় নিজের বউকে নিয়ে ঘোরাফেরা করবে তা না করে বাইয়ের রোমাঞ্চের 12টা বাজানোর জন্য বসে আছে। হাত দিয়ে চিমটি কেটে চাপা সরে রূপককে বলল, ভাই তুই আমার রোমাঞ্চের 12টা বাজানো ধান্দা করছিস? সুখে থাকতে ভূতে কিলাই তোরে। তাছাড়া আমি ফারিহাকে একসাথে নিয়ে যাচ্ছি না, কয়েকদিন থেকে চলে আসবে ফারিহা। দুই ভাইকে ফিস ফিস করে কথা বলতে দেখে হাজারা বেগম বললেন, বড় বৌমা যাচ্ছে যাক, ছোট বৌমা এখানে কোনো কলেজে ভর্তি হতে পারবে। দুই বউ একসাথে চলে গেলে আমি বাড়িতে বসে থেকে কি করব? রূপক খাবার শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে বলল, আচ্ছা প্রীতিকে নিতে হবে না, ভাবি না হয় কিছুদিন গিয়ে ঘুরে আসুক। রূপক বেরিয়ে যেতে পাশের বাসার একটা
18-19 বছরের ছেলে আসলো। রুফুকের ফ্যামিলির সাথে ওদের সম্পর্ক খুব ভালো। ছেলেটা নানার বাড়িতে থেকে পড়ালেখা করে কালকেই বাড়িতে এসেছে। ভাবলো রুফুকের মায়ের সাথে দেখা করবে। হাজারা বেগমকে সালাম দিতে হাজারা বেগম মিষ্টি হেসে বলল, আরে আপ্পান, কখন এলে? আসো আসো, ভিতরে আসো। প্রীতি ফেল ফেল করে ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বিড়বিড় করে বলল, আপ্পা নাকি হাফ প্যান্ট পরনেও দেখছে, হাফ প্যান্ট। ফারিহা প্রীতির মুখ চেপে ধরে বলল, এসব বলিও না, সবাই শুনলে কি ভাববে? হাজারা বেগম পরিচয় করিয়ে বললেন, আপ্পান, ও হলো রুফুকের বউ প্রীতি। প্রীতি ও হলো আমাদের পাশের বাসার ছেলে আপ্পান। আপ্পান হাই জানালো। প্রীতি দাঁত কেলিয়ে বলল, হাই আপ্পা। না আপ্পান। ছেলেটা সরু চোখে প্রীতির দিকে তাকাতেই প্রীতি একেবারে এপার ওপার দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রইল। হাজারা বেগম নিজ হাতে রান্না করছেন। রুবি এক পাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। হাজারা বেগম এক পলক রুবির দিকে তাকিয়ে রান্নায় মন দিলেন। গতকাল কারোর সাথে কোনো কথা বলতে দেখে রুবি ওনার কথা আগলে সন্দেহের ছবি জিজ্ঞেস করলেন, কার সাথে কথা বলছে? রুবি নাকি ওর বান্ধবীর সাথে কথা বলছিল। বাড়ির সবাই কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য পরিবারের সবার কথা মনে পড়াটা স্বাভাবিকভাবে হাজারা বেগম আর বেশি ঘাটালেন না। রুফক টেবিলে কোনো বর রেখে থুতনিতে হাত টেকিয়ে ভাবছে পরের ধাপে কিভাবে এগোনো যায়। আজ আবার 3টা মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ এসেছে। এর পেছনে যে থাকার কথা সে তো আর নেই। তবে আর কে বাকি আছে ওই নারী পাচারের পেছনে? একে ধরতে খুব কসরত করতে হবে। মেয়েগুলোর পরিবার অভিযোগ করে যাওয়ার পর ওদেরকে খোঁজার কাজ চালিয়েছে পুলিশ। সবার পরিবারের আহাজারি শুনে রুফুকের নিজেরও খারাপ লাগছে। এবার থেকে আরো সেন্সিটিভ হতে হবে। শেষ বিকালের মান হওয়া সূর্যের লাল আভা অক্ষরিতে ছড়িয়ে পড়েছে। কি উৎকাল পরে সন্ধ্যা নামবে ধরণীর বুকে। এক গাছে থেকে অন্য গাছে উড়ে যাওয়া পাখিদের মৃদু আওয়াজে সাই সাই করে ফাঁকা জাপটানি। চারিদিকে মৃদু মন্দ নির্মল হাওয়া বইছে। প্রীতি ছাদে এসে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। ফারিহার মনি রাহাতের সাথেই চলে গেছে ঢাকা। মনি আর হোস্টেলে যাবে। বাড়িতে এখন মেয়ে মানুষ বলতে হাজারা বেগম, রুবি আর প্রীতি আছে। রুফক সকালেই বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে। বিল্ডিং এর ছাদে আরেক তলা উঠানোর জন্য বিম তুলে রাখা হয়েছে বেশ বড় করে। প্রীতি বিমগুলো দেখে দৌড়ে নিচে নামলো। একটা সুতি শাড়ি নিয়ে আবারও ছাদে আসলো। 2 বিমের মধ্যে শাড়ি বেঁধে দোলনা বানাবে। তারপর প্রতিদিন ওই দোলনায় চড়বে। কিন্তু বিম থেকে আরেকটা বিমের দূরত্ব বেশি হয়। হাজার চেষ্টা করেও প্রীতি দোলনা বানাতে পারল না। ব্যর্থ হয়ে মন খারাপ করে বিমের সাথে হেলান দিয়ে বসে পড়ে প্রীতি। পাশের ছাদ থেকে আপ্পান প্রীতির কর্মকাণ্ড ফরক করে হাসছিল। হাসির শব্দে মাথা ঘুরিয়ে পাশের ছাদে তাকালো প্রীতি। আপ্পানকে হাসতে দেখে ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো। ওই হাফ প্যান্ট, হাসো কেন তুমি? হাফ প্যান্ট বলাতে আপ্পান রেগে গেল। আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে। আমার নাম হাফ প্যান্ট? নাম ঠিক করে বলতে পারেন না? প্রীতি মুখ ভেঙিয়ে বলে, ঠিক করে নামও বলতে পারে না। পরে থাকো সারাদিন হাফ প্যান্ট। তো তোমাকে হাফ প্যান্ট বলবো না কি বলবো? আপ্পান রেগে গিয়ে বললো, চাষির কাছে পিছের দিয়ে আসবো আপনার নামে। প্রীতি আশাপাশে তাকিয়ে ছোট্ট একটা ইটের টুকরো নিলে আপ্পানকে ছুঁড়ে মারার জন্য। ছাদের দিকে তাকিয়ে আসার দেখে প্রীতির চোখ চকচক করে উঠল। ইটের টুকরো ফেলে দিয়ে আপ্পানকে মধুর সুরে ডাকলো, আপ্পান ভাইয়া, আচার খাওয়াবে? প্রীতিকে মুহূর্তে রূপ পরিবর্তন করতে দেখে আপ্পান পাশে তাকিয়ে দেখলো আচারের বয়াম ওর মা রোদে শুকাতে দিয়েছে। রোদ পড়ে গেছে হয়তো, নিতে মনে নেই। আপ্পান আচারের বয়াম 2 হাতে আগলে সোজা ছাদ থেকে নেমে গেল। প্রীতি মন খারাপ করে আবারও ছাদের রেলিং এসে বসে পড়ল। রবি ছাদে এসে প্রীতিকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, আরে প্রীতি, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। এখানে বসে আছো কেন? প্রীতি মনমরা হয়ে বলল, দোল্লা বানাতে গেছি। হয় না এই শাড়ি দিয়ে। হাফ প্যান্টের কাছে আসার চাইলাম, বয়াম নিয়ে চলে গেল, দিল না আমায়। রুবি প্রীতির সাথে রেলিং এসে বসে পড়ল। সামনের দিকের দৃশ্য দেখতে দেখতেই বলল, রুফক তো তোমায় অনেক ভালোবাসে। সে তোমার দোলনার ব্যবস্থা করে দিবে। তারপর পাকা চোখে তাকিয়ে বলল, ভালোবাসে না রুফক তোমাকে?
প্রীতি চট করে উত্তর দিল, সব স্বামীরাই তার স্ত্রীকে ভালোবাসে, তো উনিও আমাকে ভালোবাসেন। রুবি ফোড়ন কেটে বলল, তুমি ভুল বলেছ, সব স্বামীরা তার স্ত্রীকে ভালোবাসে না। স্ত্রীকে ভালোবাসলে তাকে কাছে টেনে নেয়, উষ্ণ আলিঙ্গন আর আদরও ভরিয়ে তোলে। এখন তুমি নিজেই ভেবে দেখো রূপক তোমাকে ভালোবাসে কিনা। প্রীতি ভাবনায় পড়ে গেল। আসলেই তো, উনি কখনো আমাকে জড়িয়েও ধরেননি, তার মানে কি উনি আমায় ভালোবাসেন না? প্রীতিকে ভাবনায় মত্ত হতে দেখে রূপী ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে হাসলো। তুমি বসবে নাকি নিচে যাবে? আমি যাচ্ছি বলে রুবি চলে গেল। প্রীতি তার ভাবনা নিয়েই পড়ে রইল। ভাবনার সুতো কাটলো সুমধুর আজানের ধ্বনিতে। মাথায় কাপড় দিয়ে দ্রুত ছাদ থেকে নেমে আসলো প্রীতি। মাগরিবের নামাজ আদায় করে ঘরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। আজ এখনো রূপক আসছে না দেখে চিন্তা হচ্ছে। ওর কাছে কোনো মুঠোফোনও নেই যার দ্বারা রূপককে কল দিবে। রাতের খাবারের সময় টেবিলে শ্বশুর শাশুড়ি রুবি সবাই আছে রূপক ছাড়া। কোনো মতে 2 লোকমা খাবার খেয়ে রুমে চলে আসলো প্রীতি। হাজেরা বেগম প্রীতির অস্থিরতা টের পেয়ে মনে মনে খুশি হলেন। স্বামীর জন্য স্ত্রীর এমন অস্থিরতা শোভা পায়। অনেক রাত অব্দি প্রীতি অপেক্ষা করেছিল রূপকের জন্য। শেষমেশ ঘুমের সাথে যুদ্ধ করে ঘুমই বিজয়ী হয়। প্রীতি বালিশে মাথা রেখে এলোমেলো হয়ে শুয়ে পড়ে। রাত যখন প্রায় 12টার কাছাকাছি তখন রূপক বাসায় ফিরে। ফ্রেশ হয়ে এসে প্রীতির গায়ে কাঁথা টেনে দিতে ওর গায়ে হাত লাগে। প্রীতি নড়েচড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। রূপকও আর জাগায়নি, পাশেই শুয়ে পড়ে। সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছিল রূপক। সেখান থেকেই আবার জার্নি করে ফিরেছে তরুণকে দেখতে ঢাকায় যাওয়া। তরুণ এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছে। রূপক ছাড়া বাকি সবাই জানে তরুণ কোমায়। শত্রুরা যদি একবার জানে যে তরুণ কোমায় নেই, তবে তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য আবারও তরুণকে মারার চেষ্টা করবে। কেননা তাদের অনেক গোপনীয়তা তরুণ জেনে গেছে। তরুণ সুস্থ থাকলে সবটা জানাজানি হয়ে যাবে। পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। তরুণ মৃদুস্বরে জিজ্ঞেস করলো, রুবি কেমন আছে? রূপকের তুখোর দৃষ্টি দেখে তরুণ মাথা নিচু করে ফেলে মিনমিন করে বলে, ভালোবাসি তো তাকে। তুই আগুন নিয়ে খেলছিস তরুণ। ওই মেয়েকে জীবনে রাখলে তুই পুড়ে ছারখার হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে বলল রূপক। তরুণ করুণ চোখে তাকিয়ে বলল, কিন্তু ওর তো কোনো দোষ নেই, সবটা ওকে দিয়ে করানো হচ্ছে। রুবি তাদের অপকর্মের কথা কিচ্ছু জানে না। ওকে অন্যভাবে বুঝিয়ে রাগিয়ে তোলা হয়েছে। ওর ব্রেন ওয়াশ করা শেষ। এখন রুবিকে যেভাবে বলছো ঠিক সেভাবেই সবটা করছে। রূপক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুই এত শিওর কি করে হচ্ছিস যে রুবিকে দিয়ে সবকিছু করানো হচ্ছে? ওর কোনো দোষ নেই। তখন তরুণ নির্মল দৃষ্টি মেলে বলল, ওর সাথে 3 মাস চলাফেরা করেছি। 3 মাসে এতটুকু অন্তত বুঝেছি যে রুবি সম্পূর্ণ সবটা জানে না। রূপক চল শক্ত করে বলল, কিছু শিওর না হয়ে জেনে সামনে আগানো ঠিক নয়। কেসটাকে যতটা সহজভাবে নিচ্ছে ততটা সহজ নয়। এই কেসটা প্রায় বছরখানেক ধরে ঘুরছে। আমরা আসল অপরাধীকে ধরে শাস্তি দিতে পেরেছি, তবে বসেছিলাম কিছু আসল মাস্টারমাইন্ডকে এখনো ধরতে পারিনি। সে একটা ধূর্ত প্রকৃতির লোক। তাই আমি আপাতত রুবি কেন কাউকে বিশ্বাস করতে পারছি না। ডক্টরের সাথে তরুণের সুস্থ হওয়ার ব্যাপার নিয়ে কথা বলে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রূপক। মাঝপথে গাড়ি থামিয়ে শপিং মলের পাশে রেস্তোরাঁয় ঢুকলো খাবার খাওয়ার জন্য। খাওয়া শেষে বেরিয়ে আসার পথে রূপকের চোখে পড়লো একটা লাল রঙের সাদা সুতার ছোট ছোট কাজ করা শাড়ির উপর। একেবারে নজর কাড়া শাড়ি। রূপক দেরি না করে ওই শাড়ি কিনে নেয়, মুচকি হাসলো। প্রীতি ওয়াশরুম পেয়েছে বলে ঘুম থেকে উঠলো। পাশে স্টিফে লাইট অন করলো। পাশে ওয়াশরুমে যাবে বলে পাশে রূপককে শুয়ে থাকতে দেখে লাফিয়ে ওঠে। তখনই রূপকের ভাবনায় সুতো ছেড়ে এতক্ষণ তরুণকে নিয়েই ভাবছিল। নড়েচড়ে প্রীতির দিকে তাকিয়ে বলল, উঠে পড়লে যে? প্রীতি ঢুলোমুলো চোখ খুলে রাখার চেষ্টা করে বলল, ওয়াশরুমে যাব। আজকে সারাদিন কোথায় ছিলেন আপনি? কখন বাসায় ফিরেছেন? রূপক প্রীতিকে ঠেলে দিয়ে বলল, আগে ওয়াশরুমে যাও, ভালো করে চোখে মুখে পানির জাপটা দাও, তারপরে কথা বলিও। প্রীতি দ্রুত ওয়াশরুম সেরে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসলো। প্রীতি কণ্ঠ অস্থিরতা নিয়ে বলল, আচ্ছা আপনি কি আমায় ভালোবাসেন না? প্রীতির এহেন প্রশ্নে রূপক ভয়কে গেল। পরপরই নিজেকে সামনে নিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন করছো? কে বলেছে তোমাকে এই কথা? প্রীতি হাত নাড়িয়ে বলল, কে বলবে? কেউ বলেনি। আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন না। ভালোবাসলে আমাকে সময় দিতেন।
এখন কি আপনি আমাকে সময় দিচ্ছেন? সারাদিন আসামিদের পেছনেই সব সময় নষ্ট করেন। রূপক গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমাকে আমি ভালোবাসবো কোন দুঃখে? তুমি আমার কথা শোনো। প্রীতি মুখটা একটুখানি করে ফেলেছে, মৃদু স্বরে বলল, এখন থেকে আপনার সব কথা শুনবো আমি, তাহলে ভালোবাসবেন তো? রূপক গায়ে কাঁথা টেনে বলল, আগে কথা শোনো, তারপর দেখা যাবে। তোমার তো কথা ঠিক নেই, এখন বলছো আমার সব কথা শুনবে, সকালেই হয়তো সব ভুলে যাবে। সকালে রেডি থাকবা, তোমাকে কলেজে ভর্তি করিয়ে আনবো। প্রীতি চুপি চুপি রূপকের দিকে ফিরে শুয়ে পড়ল। রূপক ঘুমিয়ে গেছে কিনা জানা নেই। প্রীতি মৃদু স্বরে বলল, আমাকে একটা দোলনা কিনে দিবেন? কোনো উত্তর না আসায় প্রীতি আরও কথা বাড়ালো না। পাখির কিচিরমিচির কলধ্বনি নিয়ে আসলো নতুন ভোরের আগমন। ভোরের আলো ছাপিয়ে সূর্যি মামা উকে দিল অন্তরিক্ষের বুকে। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠল রূপক। প্রীতি রান্নাঘরে রুটি বানাচ্ছিল, শাড়ির আঁচল কোমরে গুজে। অনেক বেলা হয়ে যাওয়ায় বিলনি হাতে নিয়ে রুমে আসলো রূপককে জাগিয়ে দিতে। রূপক আগেই উঠে পড়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সামনে লাল শাড়িতে শশী রমণীকে দেখে থমকালো। ওই রমণীর ওপর চোখ আটকে গেল কিছুক্ষণের জন্য। প্রীতি বেলনি উঠিয়ে বলল, তাড়াতাড়ি নাস্তা করতে আসুন। প্রীতি চলে যেতে রূপকের ঘোর কাটলো। কাল রাতের শাড়িটা প্রীতির জন্যই কিনেছিল। ব্যাগটা সোফার উপরেই ছিল। প্রীতি সকালে উঠে শাড়িটা দেখে খুব খুশি হলো। ও ভেবেই নিশ্চয় রূপক শাড়িটা ওর জন্য এনেছে, তাই চটপট পরে ফেলেছে। হাজারা বেগমও কিছুক্ষণ ছেলের পছন্দ করা শাড়িটার প্রশংসা করলেন, সাথে ছেলের পছন্দ করা বউটারও। প্রীতিকে কলেজে ভর্তি করিয়ে বাড়িতে নামিয়ে রূপক ছুটল থানায়। ইনফরমেশন এসেছে কালকেই নারী পাচার করা হবে। এখন থেকে সব বন্দোবস্ত করতে হবে, যে কাল যে করেই হোক মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে সহি সালামতে ফিরিয়ে দিতে হবে। গাড়ির স্পিড বাড়িয়ে দিলে রূপক। রৌদ্রতপ্ত দুপুরে জলমলে সূর্যের কিরণ তার সমস্ত রাত জেরে ফেলেছে। মেদিনীর বুকে রোদের উত্তাপে শরীর থেকে ঘাম শুইয়ে পড়ছে। মধ্যাহ্নভোজ শেষে সবাই বাদ ঘুম দিয়েছে। রূপক হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে ফাইল চেক করে চলেছে। প্রীতি সকালে কলেজে ভর্তি হয়ে এসে বাবার বাড়িতে এসেছে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে। হুট করে বাবা মায়ের কথা মনে পড়লে হাজারা বেগম বলে বাবা বাড়িতে চলে আসে। রূপক জানে না কিছুই। হাজারা বেগম গাড়ি নিয়ে যেতে বলেছেন, কিন্তু প্রীতি ওনার কথা না শুনে হেঁটে হেঁটেই বাবার বাড়ি এসেছে। বলতে হবে পায়ের জোর আছে তার, নয়তো যেখানে সবার আধা ঘন্টা সময় লাগে সেখানে প্রীতি 20 মিনিটে চলে এসেছে। সারাদিন বাড়িতে মা দাদিকে জ্বালিয়ে মেরেছে। মেয়ের এমন দস্যুপনা প্রীতির মা মুখে মুখে যতই বিরক্তি প্রকাশ করুক না কেন, অন্তর থেকে এতদিন মেয়েটার দুষ্টুমিগুলোকেই স্মরণ করেছেন। দুপুরে সবাই বাদ ঘুম দিলেও প্রীতি ঘুমায়নি। চলল তার প্রাণপ্রিয় স্বপ্না আপার বাড়ি। রাস্তার পর একটা ক্ষেত পেরিয়ে স্বপ্নাদের বাড়িতে পৌঁছালো। সেখানে গিয়ে শুনলো স্বপ্না দ্বিতীয়বার বিয়ের কথা চলছে। স্বপ্নার মা বললেন, তুই একটু বুঝাতো তো স্বপ্না আপাকে, এভাবে আর কতদিন ওকে ঘরে ধরে রাখবো? তাছাড়া বিধবা মেয়েদেরকে কেউ বিয়ে করে না, ওকে রূপের গুণে বিয়ে করতে চাইছে, এটাই ওর সৌভাগ্য। স্বপ্নার মায়ের কথায় প্রীতির মন ক্ষুণ্ণ হলো। এভাবে কেন বলছেন চাচি? বিধবা হলে কি স্বপ্না আপা মানুষ না? তাদের কি স্বপ্ন দেখা বারণ? তুমিই তো বললে রূপের গুণে তার জন্য সম্বন্ধ এসেছে, তাহলে এটাকে কি করে তার সৌভাগ্য বলা যায়? রূপ দেখেই তো স্বপ্না আপাকে বিয়ে করতে চাইছে। আর যদি তার রূপের ছিটেফোঁটা নাও থাকতো, তখন যদি কেউ বিয়ের প্রস্তাব দিত, তাহলে ভালোবেসে তখন বলা যেত সৌভাগ্য। স্বপ্নার মা বিরক্ত হয়ে বললেন, দুদিনের পিচ্ছি মেয়ে, জ্ঞান দিয়ে দিস না আমাকে। পারলে স্বপ্নাকে বুঝা যাতে বিয়েতে রাজি হয়। আমাদের তো আর তোর বাপের মতো টাকার পাহাড় নেই যে ওকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো। প্রীতি থমথমে মুখে কোনার ছোট্ট রুমে প্রবেশ করলো। স্বপ্না আর কিছুই ততক্ষণ শুনছিল। প্রীতি রুমে প্রবেশ করতে স্বপ্না বিরস মুখে বলল, কেন কথা বলতে যাস তুই? একটা সময় মেয়েরা বাপের বাড়ির জন্য পর হয়ে যায়। বিয়ে দিলে সব ঝামেলা শেষ। বিয়ের পর আবার বাপের বাড়িতে উঠলে বাবা মেয়ের মাথায় আগের তুলনায় দ্বিগুণ বাড়ি বোঝা চেপে বসে। আচ্ছা, আমার দোষটা কোথায়? তারা কেউ বোঝার চেষ্টা করছে না আমি কেন বিয়ে করতে চাই না। যার সাথে পালিয়ে বিয়ে দিতে পারলে তারা বেঁচে যায়। সম্পর্ক তৈরিতে মন থাকা লাগে, হৃদয়ের টান লাগে। আমার ভেতর থেকে সেই টান আসছে না, তাহলে কেন আমি অজানা সম্পর্কে পা বাড়াবো? প্রীতি স্বপ্নার কথা মনোযোগ দিয়ে শুনে আপন ভাবনায় মত্ত হয়ে গেল। আচ্ছা, আমার আর রূপকের সম্পর্ক টান আছে?
হৃদয়ের গভীর থেকে উনি আমায় ভালোবাসেন। মুহূর্তে ম্লান মুখে নিজেই নিজেকে বলল, আমি কথা না শুনলে তো আমাকে ভালোবাসবেনই না। স্বপ্না প্রীতিকে বলল, তোর চুলগুলোর এই অবস্থা কেন? তেল দিস নে চুলে, আয় আমার সামনে বস, আমি তেল দিয়ে বিনুনি করে দেব। প্রীতি এক লাফে সরে গিয়ে বলল, না, আমি চুলে তেল দেব না। টিভিতে দেখানো নায়িকারা এরকম শুকনো চুল বাতাসে উড়িয়ে হাঁটে, আর নায়করা নায়িকার দিকে হা করে তাকিয়ে থাকে। তাই আমিও চুলে তেল দেব না, বাতাসে চুল উড়িয়ে হাঁটবো, আর উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকবেন। স্বপ্না মুখ টিপে হেসে বলল, তারা চুলে কত কিছু ব্যবহার করে, তাই তাদের চুল বেশি সুন্দর দেখায়। এখন চুপচাপ বস, আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে তোকে পুরো পাগলির মতো লাগছে। প্রীতি মুখ কালো করে বলল, আচ্ছা তাহলে তেল লাগিয়েই দাও। স্বপ্না সুন্দর করে তেল দিয়ে প্রীতি চুলে বিনুনি করে দিল। লম্বা বিনুনি ঝুলিয়ে আবার বাড়িতে আসলো প্রীতি। শাশুড়ি বিকেলের মধ্যেই ফিরে যেতে বলেছেন। বাড়িতে ঢুকে বাবা আর ভাইকে দেখলো প্রীতি। রাজীব শেখ প্রীতিকে কাছে ডেকে কপালে চুমু দিয়ে বললেন, এই গগন ফাটানো রোদের মধ্যে কোথায় গেছে আমার আম্মাজান? প্রীতি বাবাকে জড়িয়ে ধরে বলল, স্বপ্নাপার কাছে গেছি, তার নাকি এখন আবার বিয়ে কথাবার্তা চলতেছে। ফারুক কিছু না বলেই বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। প্রীতি বাবার কাছ থেকে সরে এসে বলল, আমাকে যেতে হবে বাবা। আম্মা বলেছেন বিকেলের মধ্যেই চলে যেতে, ওনাকেও বলে আসেনি। রাজীব শেখ বললেন, আচ্ছা তুই বোরকা পরে নে, আমি রিক্সা ডেকে দিচ্ছি। প্রীতি বলল, তার আর দরকার হবে না, আমি এমনিতেই চলে যেতে পারবো। রাজীব শেখ আর কিছু বললেন না, মেয়ের কোনো কথাই ফেলতে পারেন না তিনি। প্রীতি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে বাদাম বিক্রি হচ্ছে দেখে থামলো। হাজারা বেগম সকালে কিছু টাকা দিয়েছিলেন গাড়ি দিয়ে আসার জন্য, সেখান থেকে একটা নোট দিয়ে বাদাম কিনে বাড়িতে হাঁটা দৌড়ল প্রীতি। অর্ধেক রাস্তা যেতেই রূপকের সামনে পড়লো। রূপক জিপ চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় বোরকা পড়া প্রীতিকে দেখে গাড়ি থামিয়ে এক ধমক দিল, তুমি এখানে কেন? কোথায় যাচ্ছ তুমি? প্রীতি প্রথমে ভয় পেলেও সব ভয় পাশ কাটিয়ে জবাব দিল, বাবার বাড়িতে গিয়েছি, আম্মা অনুমতি দিয়েছেন। রূপক রেগে বলল, এখান থেকে আমাকে না বলে কোথাও যাবে না তুমি। কাল রাতে কি বলেছিলে ভুলে গেছ? এটা তোমার সব কথা শোনার নমুনা? প্রীতি মাথা নামিয়ে চাপা সরে বলল, আর হবে না ভুল। রূপক প্রীতির হাত ধরে গাড়িতে নিয়ে বসে। বাড়িতে এসে রূপক ওয়াশরুমে ঢুকে যায় গোসল করার জন্য। গেমে চুপচুপি হয়ে গেছে পুরো শরীর। প্রীতি বোরকা খুলে নিচে নেমে আসে। কেউ কলিং বেল চাপ দিতে রুবি গিয়ে দরজা খুলে দিল। দুজন লোক ধরাধরি করে কিছু ভেতরে নিয়ে ঢুকছে। প্রীতি উকি মেরে দেখছে কে এসেছে। রূপক সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে লোকগুলোকে বলল, দোলনা ছাদে নিয়ে যেতে। রূপি অবাক হয়ে তাকালো। প্রীতি খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। হাজারা বেগম নেমে এসে বললেন, কে এসেছে রে? বাসায় দোলনা দেখে বললেন, এটা কে আনলো? রূপক প্রীতির দিকে এক পলক তাকিয়ে বলল, ছাদে একটা দোলনার প্রয়োজন আছে, মাঝে মধ্যে বসা যাবে। প্রীতির দিকে তাকানো দেখে হাজারা বেগম ঠিকই বুঝলেন দোলনাটা প্রীতির জন্য আনা। কালকে শাড়ি নিয়ে প্রীতিকে দৌড়ে ছাদে যেতে দেখেছিলেন উনি। দোলনা সেট করে দিয়ে লোক দুটো চলে যেতে প্রীতি চুপি চুপি ছাদে গিয়ে দোলনায় বসলো। রূপক পকেটে হাত গুঁজে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। কোমল কণ্ঠে বলল, পছন্দ হয়েছে? প্রীতি দুলতে দুলতে বলল, খুব পছন্দ হয়েছে। রূপক পেছন থেকে গিয়ে দোলনায় ধাক্কা দিল। তুমি যদি আমার সব কথা শোনো তাহলে আমিও তোমার সব ইচ্ছে পূরণ করব। তাড়াতাড়ি নিচে নেমে এসো, বেশিক্ষণ ছাদে থাকার দরকার নেই, আমি যাচ্ছি। রাতের আধারে ফারুক ছুটল স্বপ্নাদের বাড়ির উদ্দেশ্যে। সারাদিন কিভাবে কেটেছে একমাত্র ফারুক জানে। অপেক্ষায় ছিল কখন রাত হবে আর কখন স্বপ্নার সান্নিধ্যে আসতে পারবে। প্রতিদিনের ন্যায় আজ আর স্বপ্না জানালা খুলে রাখেনি। আজ জানালা বন্ধ দেখে ফারুক জানালায় টোকা দিল। স্বপ্নার কলিজে দুক দুক করে উঠল। সে জানালার পাশেই দাঁড়ানো, কিন্তু আওয়াজ করছে না। ফারুক বজ্রকণ্ঠে বলল, আমি জানি তুমি এখানেই জানালার পাশে আছো, জানালা খোলো। স্বপ্না চোখ খিচিয়ে দাঁড়িয়ে রইল। ফারুক দাঁতে দাঁত চেপে বলল, আমার ক্ষত বিক্ষত হৃদয় কারো ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়ে অন্য কারো হৃদয়ে মলম লাগাতে যাবে? আর আমি এত সহজে সবকিছু ছেড়ে বসে থাকবো? তুমি যদি এই বিয়েতে মত দাও,
খোদার কসম আমি সবকিছু জ্বালিয়ে দেব। কোনোদিন তোমার উপর জোর খাটাইনি, তোমার মতামতকে সম্মান জানিয়েছি। তাই বলি এটা ভেবো না তুমি বিয়ে করে চলে যাবে আর আমি বসে বসে দুঃখ বিলাস করবো। সেই দুঃখ সাগরে তোমাকেও ডুবিয়ে মারবো আমি, একলা মরবো না। তাড়াতাড়ি জানালা খোলো, নয়তো আমি তোমাদের সদর দরজা দিয়ে ধাক্কা দেব। স্বপ্না চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, আমি বিয়েতে এখনো মত দিইনি। ফারুক মুহূর্তে শান্ত হয়ে গেল, কণ্ঠে কোমলতা বিরাজ করছে। নরম কণ্ঠে বলল, একটা বার জানালাটা খুলবে? একবার শুধু দেখবো প্লিজ। হয়তো এটাই তোমার আর আমার শেষ দেখা। স্বপ্নার কলিজা কেঁপে ওঠে। আস্তে আস্তে জানালা খুলে মাথা নিচু করে দাঁড়ায়। ফারুক এক পলক দেখে আর দাঁড়ালো না, চলে গেল। স্বপ্না জানালা বন্ধ করে খাটে গিয়ে বসলো। আল্লাহ, তুমি আমাকে কেমন পরীক্ষা পেলে? আমি চাই না আমার দ্বারা কোনো ভুল হোক, তুমি আমার সঠিক পথ দেখাও। কলেজ থেকে বইয়ের লিস্ট দিয়েছে। প্রীতি সেই লিস্ট বাড়িয়ে দিল রূপকের দিকে, যাতে কালকেই বই এনে দেয়। স্বপ্নার খুলে দেওয়া লম্বা বেলুনি ঝুলিয়ে প্রীতি এসে খাটে বসলো। রূপক হাঁটার সাথে দোল খাওয়া লম্বা বেলুনিটা মনোযোগ সহকারে দেখছে। বেলুনি করা শিখে নিয়ে একদিন প্রীতি চুলে বেলুনি করে দিবে বলে ভেবে নিয়েছে রূপক। প্রীতি রেডি হয়ে নিয়েছে। রূপক বাইরে অপেক্ষা করছে। প্রীতিকে কলেজে নামিয়ে দিয়ে থানায় যাবে শাশুড়ির কাছে বলে ব্যাগ নিয়ে প্রীতি দৌড়ে বেরিয়ে আসে। রূপক জিপের দরজা খুলে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িতে আর কেউই কথা বলেনি। প্রীতিকে নামিয়ে দিয়ে রূপক ছুটল থানার দিকে। প্রথম ক্লাস হয়, স্যাররা প্রথমে সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে। প্রীতির একটা মেয়ের সাথে পরিচয় হয়। নিজ থেকে মেয়েটা প্রীতির সাথে কথা বলা শুরু করে। হাই, আমি আরমিন। আর তোমার নাম? প্রীতি মুচকি এসে জবাব দিল, আমার নাম প্রীতি। আরমিন উৎসাহ নিয়ে বলল, ওয়াও, অনেক সুন্দর নাম, তুমি আমার বন্ধু হবে? প্রীতির ঠোঁট বাঁকালো। মেয়ে হয় বান্ধবী, আর এই মেয়ে বলেছ বন্ধু। প্রীতি আর চোখে তাকাতে দেখে আরমিন বলল, কি হলো, হবে না আমার বন্ধু? প্রীতি দাঁত বের করে হেসে দিয়ে বলল, আচ্ছা। কথা জুড়ে দিল আরমিনের সাথে। দুনিয়ার যত সব আজগুবি কথা আছে সব বলে প্রীতি আরমিনের মাথা খারাপ করে দিয়েছে। আরমিন মনে মনে বলছে, এতক্ষণ বন্ধুত্ব করবে না, আর এখন আমার কানের পোকা সব মেরে ফেলতেছে। আল্লাহ, এরে থামাও। ক্লাস শেষ করে প্রীতি রিক্সা ডেকে বাড়িতে চলে আসে। রূপক বলে দিয়েছে রিক্সায় করে চলে আসতে, হেঁটে হেঁটে যেন না আসে। দুপুরের খাবার খেয়ে প্রীতি ছাদে চলে গেল। দোলনায় বসে দুলছে। রুবি এসে পাশে বসলো। খুব ভালো লাগছে, তাই না? প্রীতি খিলখিল করে হেসে উঠে বলল, দোলনায় চড়তে আমার খুব ভালো লাগে। রুবি হুট করে এই তরুণের কথা মনে পড়লো। তরুণও তো রূপকের মতো রুবির সব আবদার পূরণ করত, কিন্তু আফসোস, রুবি শুধু অভিনয় করে গেল। প্রীতিকে বলল, রূপক কি তোমাকে বলেছে ও তোমায় ভালোবাসে? প্রীতি দোল খেতে খেতেই বলল, উনি বলেছেন আমি যদি ওনার কথা শুনি তাহলে আমাকে ভালোবাসবেন। আচ্ছা, আপনি এই কথা শোনার জন্য এত উদ্বিগ্ন হয়ে আছেন কেন? রুবি থতমত খেয়ে আমতা আমতা করে বলল, না, আমি তো এমনিতেই। আচ্ছা, বাদ দাও এসব। প্রীতি বলল, আমি কি কথা উঠিয়েছি নাকি? প্রীতি এখনো কেন জানি রুবিকে আপন করে নিতে পারেনি। শুধু মনে হয় এই বুঝি রুবি রূপককে কেড়ে নিবে। তাই এক বাড়িতে এতদিন থাকার পরেও দুজনের মধ্যে তেমন একটা ভাব নেই। রোদে পুড়ে ঘেমে যাওয়ার প্রীতি রুমে এসে ফ্যান ছেড়ে বসলো। রুবি ঘরে এসে অজ্ঞাত ব্যক্তিকে কল দিল। রাতের অন্ধকারে পুলিশ ফোর্স চারপাশ ঘিরে রেখেছে। সবাই আড়াল হয়ে বন্দুক তাক করে দিয়েছে। মেয়েগুলোকে গাড়িতে মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। খাবার আর পানি না দেওয়ায় বসে যাওয়া ঢুলুমুলু চোখে একজন অন্যজনের গায়ে নেতিয়ে পড়ছে। যে গাড়িতে মেয়েগুলোকে রাখা হয়েছে সেই গাড়ির সামনের দিকে আসছে। কনস্টেবল নিজাম রূপককে জানিয়ে দিল গাড়িটা আসছে। রূপক বাকিদের অ্যালার্ট করে দিল। গাড়িটার সামনের দিকে আসতেই সবাই মিলে ওই গাড়িটা আটক করলো। রূপক গাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরটা পুরো ফাঁকা, কোনো মেয়ে নেই। ও শিট বলে রূপক গাড়ির দরজায় পা দিয়ে আঘাত করলো। সামনে গিয়ে তার টিমকে বলল, মুভ। এদিকে নারী পাচারকারীরা একই রকম 4টা গাড়ি নিয়েছে, যাতে পুলিশের হাতে পড়লেও বুঝতে না পারে কোন গাড়িতে করে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা গাড়ি
এক একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রূপক টিম মেম্বারদের কয়েক ভাগ করে কয়েকটা পথে পাঠিয়ে দিয়েছে। সামনের স্টেশনের কল করে সেখানে পুলিশদের অ্যালার্ট করে দিয়েছে সামনের যে গাড়িগুলো যাবে সেইগুলো চেক করতে। একে একে সবগুলো গাড়ি চেক করেও কোনো হদিশ পাওয়া গেল না। সবে যখন হাল ছেড়ে দিয়েছে তখন রূপক নিজে ছুটল সামনের স্টেশনে। দ্রুত গাড়ি চালিয়ে সামনের পুলিশ স্টেশনে পৌঁছালো। মাঝে মাঝে যে কয়েকটা গাড়ি আসছে সবগুলোই চেক করা হচ্ছে। রূপক দাঁড়িয়ে আগে 2 আঙ্গুলে কপাল ঘষে চলেছে। সব গাড়ি চেক করে কিছুই পেল না পুলিশ। সেই স্টেশনের অফিসার এবার বলে দিলেন আর চেক করা লাগবে না, সব গাড়িগুলো ছেড়ে দিতে। রূপকের চোখ পড়লো একটা স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ির উপর। গাড়িটা এখানে সোজা না এসে বাঁকা রাস্তায় টার্ন দিয়েছে। রূপকের মনে প্রশ্ন জাগলো, ওষুধের গাড়িটা সোজা মেন রোডে দিয়ে না গিয়ে ড্রাইভার বাঁকা রাস্তায় কেন দিচ্ছে? আরেকটা গাড়ি চেক করতে গিয়ে কিছু মনে ফুটতে রূপক ছুট লাগলো সেই ওষুধ কোম্পানির গাড়ির পেছনে। রূপককে ছুটতে দেখে বাকি পুলিশ ফোর্স পিছনে ছুটেছে। পুরো স্টেশন খালি, সবগুলো গাড়ি অনায়াসে চলে যাচ্ছে। ওষুধের গাড়ি থামিয়ে চেক করে ওষুধ ছাড়া কিছুই পেল না। এদিকে রাস্তা খালি দেখে মেয়েগুলো সেই গাড়িতে আছে। সেই গাড়ি ফুল স্পিড টান লাগালো। প্রথমে 4টা গাড়ি দিয়ে পুলিশকে কনফিউজড করেছে, এবার স্কয়ার কোম্পানির 2টো গাড়ি দিয়ে কনফিউজড করে। যখন সবাই একদিকে ছুটল তখন অন্য ওষুধের গাড়ি যেটাতে মেয়েগুলোকে রাখা হয়েছে সেই গাড়ি রাস্তা পার হয়ে গেল। এবার আর তাদের পাইকে। ড্রাইভার পিসাসের মতো হাসি দিয়ে বলল, শালার পুলিশ অফিসার, এই কামরুল 10 বছর ধরে মাইয়া মানুষ পাচারের গাড়ি চালায়, কেউ ধরতে পারল না, আর তুই 2 দিনের পুলিশ অফিসার হয়ে ধরে ফেলবি। ভেতরে 2টো মেয়ে ফিট দিয়ে গাড়ির দরজা আঘাত করছে। মুখ হাত পা বেঁধে থাকে, চিৎকার চেঁচামেচি করতে পারছে না। কনস্টেবল নিজাম গাড়িটির দিকে তাকিয়ে বলল, স্যার ওই যে গাড়িটা যাচ্ছে, মনে হচ্ছে কেউ ভেতরে থেকে ধাক্কা দিচ্ছে। রূপক কিছু না ভেবে ওই গাড়ির পেছনে দৌড়ালো। বেশি দূর যেতে পারল না, তার আগেই গাড়ি চলে গেল। রূপক গাড়ির নাম্বার দেখে নিয়েছে। পেছনে ব্যাক করে একটা বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ির পিছুটা ধরলো। সামনে যেতে পারলো না। কিছু দূর গিয়ে একটা বড় মাঠের সামনে গাড়িটা থামলো। সেখানে আরো 3টে গাড়ি আছে। রূপক ব্লুটুথ ঠিক করে নিয়ে বাকিদের জানিয়ে দিল চলে আসতে। তারা জানিয়েছে ওরা পেছনেই আছে। ওখানে যে 3টা কার ছিল সেখানে থেকে 4 জন লোক নেমে এসেছে। মুখ ঢাকা তাদের, 2 জন মধ্যবয়স্ক আর 2 জন 29-30 বছরের যুবক। পুলিশের গাড়ির আওয়াজ শুনে অজ্ঞাত 4 ব্যক্তি চমকে ওঠে, কেননা ওরা যেভাবে গাড়ি নিয়ে এসেছে সেটা পুলিশের জানারও কথা না। চারদিকে পুলিশ ফোর্স ঘিরে ফেলেছে। আত্মরক্ষার জন্য এবার বন্দুকের ব্যবহার করলো ওই 4 ব্যক্তি। গোলাগুলির মাঝখান থেকেই ওই 4 জন কোথায় উধাও হয়ে গেছে। 4 জনের মাঝে একজনকে দেখে রূপকের সন্দেহ জেগেছে। মনে হচ্ছে লোকটা পুলিশকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু পুলিশকে যদি হেল্প করবে তাহলে সে এসবের সাথে কেন জড়িত থাকবে? সার্জন পালিয়ে যেতেই রূপক গাড়ির তালা ভেঙে মেয়েগুলোকে বের করে আনে। রাতে পুলিশ ফোর্স দিয়ে সবাইকে বাড়িতে পৌঁছে দেয়। মেয়েগুলোকে উদ্ধার করতে পারলেও আসল কালপিটের ধরতে না পেরে রাগে ক্ষুব্ধ হয়ে যায় রূপক। থানার সব ঝামেলা শেষ করে বাড়িতে চলে যায়। প্রীতি আজ এখনো ঘুমায়নি। ঘুমে চোখ ভেঙে আসছে, তবুও টমের মতো পারছে না চোখের পাতায় কষ্টে মেরে চোখ খুলে রাখতে। রূপক চুপচাপ রুমে ঢুকলো। রূপককে আসতে দেখে প্রীতি উঠে দাঁড়ালো। আপনি এত রাতে আসলেন যে? আর বাসায় আসার কি দরকার ছিল? থাকতেন বাইরে রাস্তায় ঘুমিয়ে পড়তেন। রূপক কিছু বলল না। এমনিতে প্রচন্ড রেগে আছে নিজের উপর, কেন অপরাধীদের ধরতে পারল না তাই চুপচাপ রইল। চাইছে না নিজের রাগ প্রীতির উপর ঝাড়তে, কিন্তু প্রীতি এক নাগাড়ে রূপকের কথা শুনিয়েই চলেছে, থামার নাম নেই। রাগ সামলাতে না পেরে টেবিলের উপরে থাকা সবকিছু নেচে ফেলে দিল রূপক। ঝনঝন আওয়াজ করে ভেঙে গেল টেবিলের উপরে রাখা জিনিসগুলো। হিংস্র ভাগের মতো গর্জন করে উঠে বলল, আর একটা কথাও বলবে না। প্রীতি ভয়ে কেঁপে উঠল। বুকে ধুরু ধুরু আওয়াজ হচ্ছে, সারা শরীরে কাঁপুনি ধরে গেছে। এতদিনে রূপকের এমন রূপ দেখেনি প্রীতি। রেগে ধমক দিলেও এভাবে কখনো দম পায়নি।
রূপক ড্রেসিং টেবিলের উপর থেকে একটা আর্টিফিশিয়াল ফুলের টব নিয়ে সেটাও ভেঙে ফেলল। প্রীতি রূপকের ভয়ে দৌড়ে গিয়ে রূপককেই পেছন থেকে জড়িয়ে দিল। কিছুক্ষণ পর রূপক একেবারে শান্ত হয়ে গেল। বরফের ন্যায় তার সমস্ত রাগ গলে পানি হয়ে গেল। প্রীতিকে সামনের দিকে টেনে এনে সিঁথিতে ঠোঁট সুজিয়ে বলল, যখন আমাকে একেবারেই চুপ থাকবে দেখবে, তখন মনে করবে আমি প্রচুর রেগে আছি। সে সময় তুমি নিজেও চুপ থাকবে, আমার সাথে তখন কথা কম বলবে। সে সময় কেউ কথা বলতে আসলে আমি নিজের রাগ কন্ট্রোল রাখতে পারি না। আমি প্রীতির শরীরে তীব্র কাঁপুনি টের পেয়ে রূপক প্রীতিকে খাটে নিয়ে বসালো। পরপরই প্রীতি সিটকি রূপকের কাছ থেকে দূরে সরে গেল। খাটের এক কোণে গিয়ে গুটিয়ে বসলো। রূপকে গিয়ে গিয়ে সামনের দিকে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে গেলে প্রীতি ভয়ার্থ চোখে তাকিয়ে নিজেকে আরো গুটিয়ে নেয়। রূপক আর কিছু না বলে প্রীতিকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে গোসলে চলে যায়। সারাদিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে, শরীর কেমন নোংরা হয়ে আছে। গোসল সেরে ভালো করে চুল মুছে শুতে আসতেই দেখলো প্রীতি খাটের এক কোণে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মাথার নিচে বালিশ নেই, কাঁথা বালিশ সব এলোমেলো। রূপক প্রীতির মাথার নিচে বালিশ দিয়ে ওকে সোজা করে শুইয়ে দিল। কপালে যুগল রোশন পরশ এঁকে দিল। আনমনেই বলে উঠল, প্রিয়তমা। পরক্ষণে নিজের মনেই হেসে উঠল। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।